ওকে, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, তাই তো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো সবার পড়াশোনার কি খবর? পড়াশোনা চলছে? চলছে ভালো মতো পড়াশোনা? জি জি স্যার, স্যার। চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো তোমাদের মনে হয় একটা ক্লাস একটু মিস গেছে। একটা না দুটা ক্লাস মিস গেছে তোমাদের। আহ, তো আগামীকাল রাতে, হ্যাঁ, 9:30, 9:30 তোমাদের একটা ক্লাস নিব। আর আজকে নিব, আজকে তো নিচ্ছি। তো একটু ব্যস্ততার জন্য ঝামেলা হচ্ছে। আমি যেহেতু একটু অন্য জায়গাতে আছি, আপাতত বগুড়াতে আছি। যেহেতু প্রতি সপ্তাহে আমাকে আবার আসা যাওয়ার মধ্যেই থাকতে হবে, তো একটু দু একদিন ক্লাস এদিক ওদিক হতে পারে। তোমরা একটু ধৈর্য ধরে থাকবা। আশা করি আমি মিসিং ক্লাসগুলো একটু পূরণ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে আ প্রেয়ার ফর মাই ডটার। আমরা কয়টা স্যার, স্টেঞ্জা? একটু সাউন্ডটা বাড়ানো যায় কিনা একটু দেখেন তো। সাউন্ড শোনা তো যাচ্ছে না। সবারই কি একই অবস্থা? না স্যার, না জি স্যার, স্যার। শোনা যাচ্ছে না, একটু সাউন্ডটা বাড়ান। সাউন্ড তো বাড়ানোর সুযোগ নাই, এটাই তো আমার এক্সাক্ট সাউন্ড সম্পূর্ণ দেওয়া আছে। স্যার শোনা শোনা যাচ্ছে তো যাচ্ছে স্যার। কিন্তু একটু স্লো এই আর কি। হুম, আচ্ছা, হতে পারে, কিন্তু আসলে সমস্যাটা তাহলে নেটের হতে পারে। ঠিক আছে, সাউন্ড তো আমার পুরোটাই দেওয়া আছে। স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে তো। হ্যাঁ, এটা হয়তো নেটের প্রবলেম হতে পারে এক একজনের। সেটা আমার দিক থেকে হোক, তোমাদের দিক থেকে হোক, নেটের একটু সমস্যা হতে পারে। তাছাড়া আমার পুরো সাউন্ডটা দেওয়া আছে। আচ্ছা, তো আমরা সরাসরি পড়তে চলে যাই। আমরা পড়ছিলাম হচ্ছে আ প্রেয়ার ফর মাই ডটার। আমরা কয়টা স্টেঞ্জা শেষ করেছিলাম এটার, মনে আছে? তিনটা স্যার। হ্যাঁ, তিনটা। ওকে, দেখি। আচ্ছা, কবিতার রাইটারকে? ডাব্লিউ বিটলার ইয়েটস। ডব্লিউ বাটলার বাটলার উইলিয়াম ইয়েটস। বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম। জি। হ্যাঁ, ইনি কোন দেশীয় রাইটার যেন? আইরিশ রাইটার। হ্যাঁ, আইরিশ রাইটার। এগুলো খেয়াল আয়ারল্যান্ড। রাখবা, যে প্রশ্নগুলো করবো মনে করবা যে এগুলো কোনো না কোনোভাবে, আইরিশ রাইটার। হ্যাঁ, কোনো না কোনোভাবে ব্রিফ কোশ্চেন হিসাবে বা কোনো কোশ্চেন হিসাবে আসবে। ওই জন্য মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করবো, একটু বলার চেষ্টা করবা, ঠিক আছে তো? তাহলে তিনি হচ্ছেন একজন আইরিশ রাইটার। এবং তার মেয়ের নাম কি জানো, যে মেয়েটা নিয়ে এসে কবিতা লিখছেন? অ্যানি। অ্যানি। আচ্ছা, তার ওয়াইফের নাম কি ছিল, মনে আছে? অথবা যাকে সে ভালোবাসতো তার নাম কি ছিল? মডগন। মডগন। নটগন। হ্যাঁ, তাহলে তার ওয়াইফের নামটা আমরা ভুলে গেছি। হুম, পরে কে বিয়ে করছে ভুলে গেছি ওইটা। এই যে জর্জি হাইড লিজ। লিজ। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এই যে পুরো পরিবার। আচ্ছা, তিনি কত বছর বয়সে বিয়ে করেছেন জানো, ডাব্লিউ বিএটস? 52 বছর। হ্যাঁ, 52 বছর বয়সে। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু মনে রাখবা। তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত পড়েছি নাকি? দ্যাট চুজেস রাইট অ্যান্ড নেভার ফাইন্ড আ ফ্রেন্ড। এখানে আমরা বেশ কিছু রেফারেন্স পেয়েছিলাম, যেমন হচ্ছে আহ, এখানে আমরা পেয়েছি কি, সিফোম থেকে জন্মেছে কোন গডেস, বলো? আমরা পেয়েছিলাম না, সিফোম থেকে জন্মানো। এফোরেটি। গডেস এফোরেটি স্যার। আমরা তাহলে চার চার স্টেঞ্জা পর্যন্ত পড়েছি না, হর্ন অফ প্লেন্টি এগুলো পড়েছি না? জি স্যার। তারপর হচ্ছে হেলেন, হেলেনের কথা আসছে। এই গ্রেট কুইন দ্যাট রোজ আউট অফ দ্য স্প্রে, এখানে অ্যাফ্রোডাইটির কথা আসছে। ব্যান্ডি লেগড স্মিথ, হেফাস্টাসের কথা আসছে, তাই না? এগুলো মনে হয় আমরা পড়েছিলাম। স্যার, আপনি তো এইখানে ওই বইতে হচ্ছে আপনার ফার্স্ট আর আপনার সেকেন্ড স্ট্যান্জা মিলাই হচ্ছে একটা স্ট্যান্জা। না, আপনি এরকম এখানে আসলে ভাগ করছেন, তো এই জন্য আপনার এখানে হচ্ছে চতুর্থ স্ট্যান্জা পর্যন্ত শেষ হয়েছে। আর বইয়ের হিসাবে হচ্ছে থার্ড স্ট্যান্জা পর্যন্ত শেষ হয়েছে। এরকম তো হওয়ার কথা না, কারণ তো লাইন লিমিট আছে। তাহলে তো তোমার বইয়ের সমস্যা আছে, এটা তো
এরকম না স্যার, বইয়ে একসাথে দিছে কিন্তু আলাদাই ধরা হবে, এমনি আলাদা একটু মানে একসাথে থাকলে হবে না, কাছাকাছি আলাদা করে ধরতে দিছে। হবে। হ্যাঁ, কারণ লাইন লিমিটটা খেয়াল করো, ঠিক আছে? ওটা জি স্যার। বইয়ের সমস্যা হয়তো বা। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, ওটা নিয়ে সমস্যা না, ওটা ব্যাপার না, আমরা পড়তে থাকলে হবে। এই যে সি ফর্ম থেকে এটা আমরা করেছিলাম অ্যাফ্রোডাইটি, হ্যাপোস্টাসকে, সেগুলো নিয়ে কথা বলেছিলাম। এগুলো নিয়ে কথা হয়েছিল না কতদিন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে হর্ন অফ প্লেন্টিটা কি জিনিস, তাহলে আজকে আমরা এখানে ফিফথ স্ট্যান্জা থেকে শুরু করব। তাহলে আমরা দেখলাম যে মেনলি পয়েট কার জন্য প্রার্থনা করছেন বলো? অ্যানির জন্য। মেয়ের জন্য। তার মেয়ে যে জন্মেছে, তাই তো, মানে কি রিসেন্ট জন্মেছে, এবং ঠিক তার জন্মের সাথে রিলেটেড তিনি এই কবিতাটা লিখেছেন। এবং তিনি যে কবিতাটা লিখেছেন তার ব্যাকগ্রাউন্ডে আমরা পাচ্ছি কি, তার হতাশা, তাই না? এই কবিতাতে তিনি কিন্তু খুশি হয়ে লেখেননি। কবিতাটা কি মেয়ের জন্মতে তিনি খুব খুশি হয়ে লিখছেন কবিতাটা বলো? না স্যার। না স্যার, নাকি মোটামুটি তিনি হতাশা নিয়ে লিখছেন মেনলি? হতাশ এই হতাশা কিসের জন্য, কি উদ্দেশ্যে তার হতাশা বলো? হতাশার পিছনের গল্প কি? দেশে একটা অস্থিতিকর পরিস্থিতি বিরাজ করতেছিল এবং তার বিশ্বযুদ্ধ, তাই না? পূর্বের যেই প্রেমিকা ছিল, একদিকে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, আর একদিকে হচ্ছে কি তার যে 52 বছর, হ্যাঁ, তার সন্তানের অপেক্ষা ভবিষ্যতে করা। কি হবে এটা নিয়ে। হ্যাঁ, এবং একই সাথে দুটা বিষয় বলছে না, একদিকে একজন মেয়ে যদি মর্টগন, অতিমাত্রা হ্যাঁ স্যার, বিউটিফুল হয়, মর্টগনের হ্যাঁ, স্মৃতিচারণ হ্যাঁ, আর যে ভুলগুলা এগুলা। এগুলো যেন তার মেয়ে না করে, তাই না? তার মেয়েও যদি তার মতো সুন্দরী হয় তাহলে হয়তো বা সেও এরকম মানে ভুল করে ফেলতে পারে, তার জীবনে অনেক ক্ষতি আসতে পারে। এছাড়াও চারিদিকে যুদ্ধ, হ্যাঁ, বিধ্বস্ততা, এইগুলো নিয়ে দ্য পয়েট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড অ্যাংশাস অ্যাবাউট দ্য বেটারমেন্ট অফ হিজ ডটার। হ্যাঁ, সো হি ইজ ওয়াকিং অ্যান্ড প্রেইং সো দ্যাট হার ডটার ক্যান হ্যাভ আ গুড লাইফ, হ্যাঁ, যাতে একটা সুন্দর জীবন সে পায়, সেটা নিয়ে সে ভাবছে। এখন তার জীবনে সে কীভাবে, মানে তার মেয়েকে সে কীভাবে লিড করতে পারে, হ্যাঁ, যেভাবে লিড করলে তার মেয়ে একটা সুন্দর জীবন যাপন করতে পারবে। উদ্ধত হিসাবে তো জীবন যাপন করা সম্ভব না, বলো? তিনি চাচ্ছেন কি মেয়েরা অতিমাত্রায় উদ্ধত হলে তার জীবনটা বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট হয়, ঠিক আছে তো? কারণ দেখা যাচ্ছে সে সুন্দর স্বামী পেতে পারবে না, ভালো বন্ধু তার হবে না, সে জীবনে যেমন এই যে মর্টগন কি ছিলেন, একজন আইরিশ রেভলিউশনারি ছিলেন, সেই হিসাবে সে ছিল মোটামুটি, সে জিনিয়াস ছিল নিশ্চয়ই, তাই না? বুদ্ধিমান ছিল, সাহসী ছিল, কিন্তু তার জীবনটা কিন্তু আলটিমেটলি ভালো হয়নি। অতএব একটা মেয়ে তার সুন্দর জীবনযাপনের জন্য যেটা প্রয়োজন সেটা হলো কি, যে সে একটা সাধারণ জীবনযাপন করবে, অতিমাত্রায় বিউটিফুল হবে না, এবং ওই রকম উদ্ধত হবে না। ছেলেদের সাথে সে উদ্ধত জীবনযাপন করবে না, সে হবে টিমিড, সে হবে শান্ত, সে একটা ভালো পরিবারে যাবে, সেখানে বিয়ে শাদী হবে, সে সংসার করবে, স্বামী স্ত্রীর সাথে ভালো থাকবে, যেমনটা তার ওয়াইফ সে পেয়েছে, তাই না? জর্জেরি হাইডলিকে সে যেমন পেয়েছে, যে সে খুবই শান্ত, টিমিড, সে ওরকম রেভলিউশনারির মতো না, কিন্তু তাকে নিয়ে সে কি হ্যাপি তো নাকি কবি? জি স্যার। হ্যাঁ, সে হ্যাপিলি তার লাইফ কিন্তু লিড করছে। তিনিও চাচ্ছেন যে তার মেয়েও যেন এরকম একটা সুন্দর পরিবারে যায়, যেখানে সে তাদের সাথে সুন্দর জীবনযাপন করতে পারবে। ওকে, তাই সে চাচ্ছে কি, প্রথম যে চিন্তাভাবনা সেটা কি, যে ইন কার্টিসি তিনি কি চাচ্ছেন, দেখো কার্টিসিটাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যে একটা মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে কি তার কার্টিসি। কার্টিসিটা কি বলো? কার্টিসি মিন্স হোয়াট ইজ ইট? সৌজন্যবোধ। হ্যাঁ, সৌজন্যবোধ, তাই তো, ভালো আচরণ, ম্যানার, এইগুলোকে বোঝানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, দেখো এইটা একটু খেয়াল করো, কি বলছে? কার্টেসি বলতে বোঝাচ্ছে কি, দ্য শোয়িং অফ পোলাইটনেস ইন ওয়ানস অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স। হ্যাঁ, অন্যের প্রতি তার আচার আচরণে, চিন্তা ভাবনায় কেমন থাকা, বলো?
প্লয়েড, নম্র। হ্যাঁ, পোলাইটনেস। আর এই বানানটা খেয়াল করো, দেখো কার্টসি, হ্যাঁ ওটা বাদ দিলে যেটা আসে, এটা হচ্ছে আ উইমেন্স অর গার্লস ফর্মার গিটিং বাই বেন্ডিং দ্য নিজ উইথ ওয়ান ফুট ইন ফ্রন্ট অফ আদার্স। এটার ইমেজ কি পাওয়া যাবে? এই যে এরকম করে, হ্যাঁ এরকমভাবে একটু হাঁটু গেড়ে, এই যে এইভাবে, হ্যাঁ এটা হচ্ছে কি কার্টসি। এইভাবে কাউকে কি করা? সৌজন্যবোধ দেখানো, হ্যাঁ এই যে বলে কার্টসি। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশ বিষয়টা দেখো, এই যে এটা মেয়েদের ক্ষেত্রে এই যে এটা দেখানো হচ্ছে, ঠিক আছে? তো তো তিনি চাচ্ছেন তার মেয়েও এরকম কার্টসি, তাই বলছে দেখো ইন কার্টসি আই উড হ্যাভ হার চিপলি লার্নড। তাহলে আমি প্রথমত তাকে কি শেখাই নিব, বলো কি শেখাবো? কার্টসি শেখাবো, কারণ এটা হচ্ছে মানুষের সবচেয়ে আগে প্রয়োজন। হার্টস আর নট হ্যাড অ্যাজ আ গিফট, মানুষের হৃদয়টা তো আর গিফট হিসেবে পাওয়া যায় না, বাট হার্টস আর আর্নড, মানুষের হৃদয়কে কি করতে হয় বলো? করতে হয় নাকি? এটা গিফট হিসাবে কেউ দেয় না, আর এটা আর্ন করে। দেখো হার্টস আর আর্ন বাই দোজ দ্যাট আর নট এন্টায়ারলি বিউটিফুল, হ্যাঁ যারা খুব বেশি বিউটিফুল নয়, এন্টায়ারলি বিউটিফুল নয়, তারাই বরং এই হার্টটা জয় করতে পারে। বুঝতে পেরেছো? তার মানে কি অতিমাত্রায় বিউটিফুল হওয়াটা কি ক্ষতির কথা, ক্ষতির দিক নাকি? রাইটারের মতে যে অতিমাত্রায় বিউটিফুল হওয়াটা ক্ষতি, অতএব হার্টসকে আর্ন করতে হলে অতিমাত্রায় বিউটিফুল হওয়ার দরকার নেই। তাই বলছে দেখো, হ্যাঁ যে হার্টস, এইটা একটু দাগে রাখবা, যে হার্টস আর নট হ্যাড অ্যাজ আ গিফট বাট হার্টস আর আর্ন বাই দোজ দ্যাট আর নট এন্টায়ারলি বিউটিফুল। এখানে একটু খেয়াল করো তো, এই আমরা বলি অনেক সময় হ্যাভ হ্যাজ হ্যাড নাকি প্যাসিভ ভয়েস হয় না, এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে না বলো তো? এই হ্যাড মানে গেট অর্থে, দেখো হার্টস আর নট হ্যাড, বিভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হলে কি এটাকে কি বলা হয়, কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। হ্যাঁ প্যাসিভ, তাহলে এটা কিন্তু প্যাসিভ সেন্সে আছে, ঠিক আছে? তাই বলছে হার্টস আর নট হ্যাড অ্যাজ আ গিফট বাট হার্টস আর আর্ন বাই দোজ দ্যাট আর নট এন্টায়ারলি বিউটিফুল। তারপরেও এটা জেনেও ইয়েট ম্যানি দ্যাট হ্যাভ প্লেড দ্য ফুল ফর বিউটিস ভেরি সেলফ, দেখো হ্যাঁ শুধুমাত্র বিউটির কারণেই অনেকেই কি করেছে, প্লেড দ্য ফুল, বোকার মতো জীবনযাপন করেছে অনেকেই। তাই বলছে ইয়েট ম্যানি দ্যাট হ্যাভ প্লেড দ্য ফুল ফর বিউটিস ভেরি সেলফ, মানে কি শুধুমাত্র বিউটির জন্য, শুধু বিউটিকেই গুরুত্বপূর্ণ ভেবে তারা অনেক বোকামি করেছে, ঠিক আছে তো? তাই বলছে হ্যাজ চার্ম মেড ওয়াইজ, তাহলে যারা বিউটির দ্বারা চিটেড হয়েছে তারাই আবার কিসের দ্বারা চার্মড হয়েছে বলো? ওয়াইজ। হ্যাঁ না সরি, কিসের দ্বারা ওয়াইজ হয়েছে? চার্মের দ্বারা তারা ওয়াইজ হয়েছে। তার মানে কি একজন মানুষের বিউটি মানুষকে বোকার মধ্যে ফেলতে পারে, রোমান্সের মধ্যে ফেলতে পারে, হ্যাঁ বোধ শক্তি হারানোর মধ্যে ফেলতে পারে, যেটা এখানে তিনি আসলে আলটিমেটলি কাকে রেফার করতে যাচ্ছেন, যে কার বিউটি তাকে বোকা বানিয়েছে? হ্যাঁ মর্ডগনের বিউটি, হ্যাঁ কিন্তু চার্ম মেড ওয়াইজ, কিন্তু চার্ম এটা শুধুমাত্র বিউটি না, তো এটা তার ওয়াইফ হয়তো তাকে ওয়াইজ বানিয়েছে। অ্যান্ড ম্যানি আ পোর ম্যান দ্যাট হ্যাজ রোবড অ্যান্ড লাভড অ্যান্ড থট হিমসেলফ লাভড, হ্যাঁ এবং অনেক হতভাগা পুরুষ আছে দেখো, হ্যাঁ যে ম্যানি আ পোর ম্যান দ্যাট হ্যাজ রোবড অ্যান্ড লাভড অ্যান্ড থট হিমসেলফ লাভড, হ্যাঁ অনেকেই প্রেমের জন্য কি করেছে, রোবড করা মানে বুঝো তো? রোবড মানে মাতালের মতো ছুটে বেড়ানো, হ্যাঁ এবং অন্যকে ভালোবেসেছে এবং মনে করেছে যে যাকে সে ভালোবাসে সেও হয়তো তাকে ভালোবাসে, এমনটা হয়তো তারা মনে করেছে, ঠিক আছে তো? কিন্তু কি আসলে এমনটা তো হয় না, তুমি বাসলেও অন্যজন হয়তো তোমাকে বাসে না, ঠিক আছে? তাই বলছে কি যে ম্যানিয়া পোর ম্যান, অনেক হতভাগা মানুষ আছে। এখানে পোর মানে কি গরিব বোঝাচ্ছে নাকি হতভাগা বোঝাচ্ছে, কোনটা? হতভাগা। তাই বলছে ম্যানিয়া পোর ম্যান দ্যাট হ্যাজ রোবড লাভড অ্যান্ড থট হিমসেলফ বিলাভড অ্যান্ড ফ্রম আ গ্ল্যাড কাইন্ডনেস ক্যান নট টেক হিজ আইস, কিন্তু সেই ব্যক্তি যে সৌন্দর্যের জন্য পাগল ছিল, বোকা ছিল, সেই আবার কোনো মানুষের প্রতি যখন গ্ল্যাড কাইন্ডনেস দেখছে তখন সে হয়তো তারা চোখ সরিয়ে নিতে পারেনি। তার মানে কি যে বিউটির প্রতি মানুষ আকর্ষিত হলেও আলটিমেটলি
কাইন্ডনেস মানুষকে জয় করে ফেলে নাকি? এই কাইন্ডনেস মানে কি? কার্টিসি মানুষের চোখটাকে এমনভাবে হোল্ড করে যে সে আর তার চোখটাকে সরিয়ে নিতে পারে না। তারপর যে ক্যান নট টেক হিজ আইজ মানে কি? সে আর তার চোখ সরিয়ে নিতে পারে না। এটা তাহলে কার কথা বলা হচ্ছে? যে কার গ্ল্যাড কাইন্ডনেসে কবি খুশি হয়েছিলেন? তার স্ত্রীর কথা বলা হচ্ছে। হ্যাঁ, তার স্ত্রীর কথা বলা হচ্ছে। এটাই যে অনেক আমরা বোকা আছি যারা বিউটির ভেরি সেলফে আমরা বোকার মতো আচরণ করি এবং এমনভাবে আমরা ছুটে বেড়াই, একদম অন্তর দিয়ে মানে আগ্রাসী হয়ে উঠি, মনে করি আমরা মনে তাকে ভালোবাসি, সে আমাকে বাসে, কিন্তু আলটিমেটলি সেটা তো হয়ই না। বরং আমরা যখন সত্যিকারের হয়তো তারা মানে একদম বিউটিফুল না হলেও শুধু যদি তার ভিতরে কার্টিসি থাকে, কাইন্ডনেস থাকে, ম্যাগনানিমিটি থাকে, তাহলে সে সুন্দর না হলেও তার এই কাইন্ডনেসই এমন সৌন্দর্য হয়ে ধরা দেয় যে অনেক সময় আমরা আমাদের চোখকে ফিরিয়ে নিতে পারি না, তাই না? তাই সেটাই বলতে দেখো যে প্রে ফর মাই ডটার দ্যাট, আমি আমার মেয়ের জন্য এটাই প্রার্থনা করি। কি প্রার্থনা বলো? দেখো, দ্যাট মোর দ্যান বিউইচিং বিউটি, যাতে একদম মানে বিউইচিং মানে বুঝো তো? বিউইচিং বিউটি বলতে কি বোঝায়? একদম মানুষের মনকে কি করে ফেলবে? জয় করে ফেলবে, ঠিক আছে তো? আকৃষ্ট করে ফেলবে, দেখো, এনচ্যান্ট করে ফেলবে, মোহিত করে ফেলবে, এরকম সৌন্দর্যের পরিবর্তে শি শুড হ্যাভ ভার্চুস লাইক কার্টিসি, সে বরং কার্টিসি সে অর্জন করবে। দ্য হার্টস অফ পিপল ক্যান বি ওন পারমানেন্টলি বাই দ্য ভার্চু অফ কার্টিসি অ্যালোন, শুধুমাত্র কার্টিসির মাধ্যমে মানুষের হৃদয়কে জয় করা যায়। ইভেন দোজ হু আর নট ভেরি বিউটিফুল ক্যান উইন দ্য হার্টস অফ আদার্স বাই বিং কোর্টিয়াস। যেমন ইয়েটস ওয়াইফ ওয়াজ নট ভেরি বিউটিফুল ইয়েট শি ওন হিজ হার্ট, লাইক ম্যানি আদার্স আই টু, দেখো অনেকের মতো আমিও, আই টু হ্যাড অ্যাক্টেড লাইক আ ফুল ইন দ্য কেস অফ দ্য বিউচিং বিউটি মড গন। I thought that she loved me as I loved her, but very soon I found myself to be in the wrong. Ultimately it was courtesy and not mere beauty that owned my heart. এখানে কবি হয়তো তার নিজের ফার্স্ট পার্সনে বলার চেষ্টা করেছেন, আমরা এটা দেখছি। তার মানে কি এখানে তিনি এটাই বলতে চাচ্ছেন কি বলো? যে বিউটি হওয়াটাই কি, বা বিউটিফুল হওয়াটাই মানুষের একমাত্র উদ্দেশ্য না হওয়া উচিত, তাই তো? কারণ এটা মানুষের মনকে কি করে? পাগলের মতো করে ফেলে, বোকার মতো করে ফেলে, যে সঠিকভাবে কোনো কিছু চিন্তা করতে পারে না। কি কথাটা কি ভুল না ঠিক বলো এখানে? ঠিক। আচ্ছা, তাহলে অতিমাত্রায় বিউটিফুল মানুষগুলো মানুষকে ঠকায় নাকি, এরকম কিছু? জি স্যার। এবং তারা বিউটিটাকে মনে করে সবকিছু, এই তো? জি স্যার। বিউটি, এটাই। ওকে, তাই এই স্টেঞ্জাতে কি হচ্ছে দেখো, ইন দিস স্টেঞ্জা আ প্রেমার দ্য পয়েট কন্টিনিউস উইথ হোয়াট হি ওয়ান্টস হিজ ডটার টু পজেস মোর দ্যান মিয়ার বিউটি, যে তার মেয়ে বিউটির থেকে আরও বেশি কিছু পজেস করুক, এটা। সিক্স স্টেঞ্জা, মে শি বি আ ফ্লারিশিং হিডেন ট্রি, তখন তিনি বলছেন কি দেখো, এখন তিনি চাচ্ছেন একদিকে তো কার্টিসি শেখাবেই, তার সাথে তিনি চাচ্ছেন কি সে একজন ফ্লারিশিং ট্রিয়ের মতো হবে, কিন্তু ট্রিটা কেমন হবে? প্রকাশ করবে নিজেকে নাকি হিডেন হবে? লুকোয়িত থাকবে। গুপ্ত একটা ট্রিয়ের মতো, যে গাছ বনে থাকে এবং আস্তে আস্তে এত বেশি ফ্লারিশ করেছে যে কেউ দেখতেই পায়নি, লুকিয়ে 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 অনেক বড় হয়েছে, অনেক ফল ধরিয়েছে, কিন্তু সে নিজেকে ওইভাবে এখনো শো করেনি। তাই মে শি বিকাম আ ফ্লারিশিং হিডেন ট্রি, সে যেন এরকম গাছের মতো হয়, ঠিক আছে তো? এরকম কি অনেক গাছ আছে না যেগুলো আমরা হয়তো বন জঙ্গলে অনেক পরে দেখতে পাই, অথচ সে গোপনে গোপনে অনেক ডেভেলপ করে ফেলেছে, এরকম হয় না বলো? জি স্যার। বলছে কি দ্যাট অল হার থটস মে লাইক দ্য লিনেড বি, আর তার চিন্তা ভাবনাগুলো হবে কেমন করে? দেখো, সে নিজে হবে ফ্লারিশিং হিডেন ট্রিয়ের মতো, সে নিজে হবে এরকম একটা ট্রিয়ের মতো, আর তার থটগুলো হবে কেমন বলো? লাইক দ্য লিনেড পাখির মতো। পাখির মতো। লিনেট বি, হ্যাঁ, লিনেট কি বলো? এক ধরনের পাখি, ছোট্ট পাখি যে গাছের দেখো পাতার ভিতর লুকিয়ে লুকিয়ে গান করে। দেখো এই পাখিটা মেনলি তার সুইট সঙের জন্য, এই পাখিটা দেখাচ্ছে ছোট্ট একটা পাখি, সে ডাকতেছে, গান করছে, কিন্তু সে আছে লুকিয়ে একটা গাছের পাতার ভিতর, মানে গাছের পাতায় বসে আছে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তার কিচিরমিচির বা কণ্ঠস্বর বা গান কি ঠিকই সবাই শুনতে পাচ্ছে, ঠিক আছে তো? তো ওইরকমভাবে সে পাখির মতো হবে, সে তার গুণের প্রকাশ করবে, সে তার চেহারা প্রকাশ করবে না। এই পাখির মতো সে গুপ্ত থাকবে, লুকায়িত থাকবে, হিডেন থাকবে,
বাট হার কোয়ালিটি, হার ম্যাগনানিমিটি উইল বি, তাই তো, ফ্লারিস্ট, সেগুলো প্রকাশ পাবে, কিন্তু তাকে কেউ দেখবে না, এরকমটা তিনি চাচ্ছেন। হ্যাঁ, তাই বলছে, কি বলছেন, দে মে শি বিকাম আ ফ্লারিশিং হিডেন ট্রি অ্যান্ড দ্যাট অল হার থটস মে লাইক আ লিনেড বি। এই দুটা কাজ, এবং হ্যাভ নো বিজনেস, তার আর অন্য কোনো কাজ থাকবে না, শুধুমাত্র কী কাজ থাকবে, বাট ডিসপেন্সিং রাউন্ড দেয়ার ম্যাগনানিমিটিস অফ সাউন্ড। ঠিক ওই পাখির মতো, যে পাখির কাজ কি, তার ওই পাখির আর কোনো কাজ নেই, শুধু তার সাউন্ড, সুমধুর যে সাউন্ড, সেটা চারিদিকে ডিসপেন্স করা, ছড়িয়ে দেওয়া, তাই তো। তেমনিভাবে আমার মেয়ের কাজ কি থাকবে বলো, যে নিজেকে গর্ব করে, অহংকার করে মানুষের কাছে প্রচার করা না, তার কাজ থাকবে কি, তার গুণাবলী, তার গুণ, তার দক্ষতা, তার যোগ্যতা চারিদিকে কি হবে, ছড়িয়ে পড়বে, কিন্তু সে কেমন থাকবে বলো, লুকোয়িত থাকবে, হিডেন থাকবে, নিজেকে ওইভাবে প্রকাশ করবে না, যেমন মর্টগন করেছে। হ্যাঁ, রেভলিউশনারি হিসাবে সে নিজেকে এমন অহংকারী ব্যক্তি হিসেবে প্রচার করেছে যে শেষ পর্যন্ত সে ধরা খেয়েছে তার ব্যক্তিগত জীবনে। ঠিক আছে, তাই বলছে যে আমার মেয়ের বা ওই পাখির আর কোনো কাজ থাকে না, তার এই যে গাছের আর কোনো কাজ থাকে না, তারা লুকিয়ে লুকিয়েই শুধুমাত্র তাদের ম্যাগনানিমিটি ছড়িয়ে দেয়। ম্যাগনানিমিটি মানে কি বলো, উদারতা, উদারতা বা মহানুভবতা নাকি? হ্যাঁ, জি স্যার। দেখো ম্যাগনানিমিটি, এই যে উদারতা, তাই তো, মহানুভবতা, মহত্ব, হ্যাঁ, উচ্চায়স, দেখো দেখো উদারতা, হ্যাঁ, উদার স্বভাব, এইটা প্রকাশ পাবে, এটা প্রকাশ পাবে, কিন্তু তাকে কেউ করবে। তাই বলছে নর বাট ইন মেরিমেন্ট বিগ্যান আ চেজ, সে কারোর সাথে চেজ করবে, মানে ঝগড়া করবে বা কোয়ারেল করবে, কিন্তু সে ঝগড়াটা কিসে করবে বলো, আনন্দে, আনন্দে, হ্যাঁ, মেরিমেন্টে। বন্ধুদের সাথে অনেক সময় ঝগড়াঝাটি করে না মানুষজন, বলো, একটু খুশিতেই কিন্তু ঝগড়াঝাটি আনন্দ করে। তাই বলছে নর বাট ইন মেরিমেন্ট আ কোয়ারেল। হ্যাঁ, তাহলে অন্যকে ধাক্কাধাক্কি, মারামারি, তাই তো, ঝগড়াঝাটি, এগুলো সে খুশি হয়ে করবে, অন্যের সাথে আনন্দে করবে, কিন্তু নিজের স্বার্থের জন্য না। নিজের স্বার্থে অন্যের সাথে সে ঝগড়ায় জড়াবে না, নিজের স্বার্থে সে কখনো অন্যের সাথে কি করবে না বলো, কোয়ারেল করবে না, ঝগড়া করবে না, নাকি? যদি বা এরকম আচরণ করে, সেটুকু সে আনন্দ মজায় করবে, অন্যের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে করবে না। এরকম একজন মেয়ে সে আশা করছে, নাকি? অর মে শি লিভ লাইক সাম গ্রিন লরেল, অথবা সে বসবাস করুক কেমন মতো, কিসের মতো তুলনা করছে তার বসবাসটাকে বলো, লরেল ট্রি, দেখো, লাইক সাম গ্রিন লরেল ট্রি এর মতো। লরেল ট্রি কি, এর কোয়ালিটিটা কি আসলে, এখানে কেন একে লরেল ট্রি এর মতো বলা হলো? লরেল ট্রি ফিচার্স দেখি তো, দেখো এটা হচ্ছে মেইনলি, এই হচ্ছে লরেল ট্রি। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ, তো লরেল ট্রি এর বিশেষত্ব কি দেখো, লরেল ট্রি হচ্ছে এভারগ্রিন উইথ গ্লসি লেদারি লিভস অ্যান্ড অ্যারোমেটিক কোয়ালিটি, সুগন্ধ কোয়ালিটি আছে। হ্যাঁ, দো ফিচার্স ভ্যারি বাই স্পিসিস, দে প্রডিউস স্মল অফেন পেল কালার্ড ফ্লাওয়ার ইন স্প্রিং ফলোড বাই ডার্ক বেরিজ ইন অটাম। এগুলো কেন ইউজ করা হয় দেখো, মেনলি ফ্লাওয়ার্স, ফ্রুট ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখানে তো সিম্বলিক ম্যানারটা বলতে না, ফ্লাওয়ার ট্রি সিম্বল, তাই তো, লরেল ট্রি। দেখো এটা মেনলি কি নির্দেশ করে, দেখো দ্য লরেল ট্রি সিম্বলাইজেস কি বলতো, দেখো ভিক্টরি, অ্যাচিভমেন্ট অ্যান্ড গ্লোরি। আগের যুগে কি করা হতো দেখো, অরিজিনেটিং ফ্রম দ্য অ্যানশিয়েন্ট প্র্যাকটিস অফ ক্রাউনিং ভিক্টরি ইন দ্য অলিম্পিক গেমস উইথ লরেল রেডস। এই যে লরেল ফুলের এই যে মালা গাঁথা হতো, বুঝতে পারছো, লরেল এই ডাল দিয়ে কি করতো দেখো, ক্রাউন তৈরি করতো। ক্রাউন মানে বুঝো তো, মুকুট, মালা, হ্যাঁ মুকুট, হ্যাঁ মুকুট। দেখো ক্রাউন মানে মুকুট, আর এই যে এরকম মুকুট এই লরেল ট্রি এর গাছ দিয়ে তৈরি করে যে অলিম্পিক গেম হতো, তখন তো আর এরকম সোনা টোনা দিয়ে তৈরি করতো না, তখন এই গাছের পাতা দিয়ে এরকম ডাল দিয়ে এরকম মুকুট তৈরি করা হতো, বুঝতে পারছো, এই যে এরকম মুকুট, এই যে
এই জন্য এই গাছটা এই জন্য বিখ্যাত, এবং মুকুটের সাথে এরকম বিষয়টা যায় আর কি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এই লরেল ট্রি। এই জন্য তিনি চাচ্ছেন তার মেয়ে কেমন হবে, এরকম গ্রিন লরেল ট্রি এর মতো হবে, যার বিশেষ খ্যাতি আছে, ঠিক আছে তো। এবং রুটেড ইন ওয়ান ডিয়ার পারপেচুয়াল প্লেস, এবং যে গাছটার রুট থাকে একটা নির্দিষ্ট জায়গাতে, এবং যতই গাছটাকে কেটে ফেলা হোক সেই রুট থেকে কি হবে বলো, আবার নতুন করে গাছ বের, মানে সহজে মরে না, বুঝতে পেরেছ। এবং তার এই রুটটা হয় কেমন দেখো, রুটেড ইন ওয়ান ডিয়ার পারপেচুয়াল প্লেস, একটা নির্দিষ্ট জায়গাতে, পারপেচুয়াল মানে প্রতিনিয়ত, সেখান থেকেই তার জীবনী শক্তি পায়, এবং আস্তে আস্তে সে কি হয়, নিজেকে ছড়িয়ে ফেলে। হ্যাঁ, তো তিনি চাচ্ছেন তার মেয়েও কেমন হবে বলো, ওই লরেল ট্রি এর মতো। তাহলে এখানে মোটামুটি তার মেয়েকে তুলনা করলেন কিসের সাথে বলো, কয়টা জিনিসের তুলনা করা হয়েছে এখানে? ফ্লারিশিং হিডেন ট্রি, লিনেট পাখি, আর হচ্ছে গিয়ে আপনার স্যার এই লরেল ট্রি। হ্যাঁ, গ্রিন লরেলের সাথে তুলনা করা হয়েছে নাকি। এই সবগুলোরই বিশেষ ফিচার হলো কি, যে তারা নিজেকে প্রকাশ না করেই তাদের কোয়ালিটিকে কি করতে পারে, মানুষের কাছে শো করতে পারে, ঠিক আছে, ছড়িয়ে দিতে পারে। তো এই জন্য স্যার এই স্ট্রেঞ্জার, স্যার এক মিনিট, হ্যাঁ স্যার এই স্ট্রেঞ্জার তৃতীয় আর চতুর্থ লাইনটা একটু রিপিট করতেন যদি আবার। হ্যাঁ, তৃতীয় আর চতুর্থ কি, এটা তো এর সাথে জড়িত। এই যে বাট ডিসপেন্সিং রাউন্ড দেয়ার ম্যাগনানিমিটিস অফ সাউন্ড, তাই তো। তাহলে ডিসপেন্স ছড়িয়ে দাও, এটা তো বললামই যে ছড়িয়ে দিবে, কি ছড়িয়ে দিবে, তাদের সাউন্ডের ম্যাগনানিমিটি, মানে পাখি যেমন তার গান চারিদিকে ছড়িয়ে দেয়, তেমনি এখানে আমার মেয়ে কি ছড়াবে, আমি তো ম্যাগনানিমিটি মানে কি বললাম, উদারতা, উদারতা ছড়িয়ে দিবে, এটা তো বোঝানো হলো নাকি। জি স্যার, বুঝতে পারছি। আর কি বললাম নিচে, যে সে ঝগড়া করবে, মারামারি করবে, কিন্তু কিসের জন্য করবে, সে তার নিজের স্বার্থে করবে, আনন্দে। হ্যাঁ, কিসের জন্য করবে, শব্দটা কি এই জায়গায়, আনন্দের জন্য, মেরিমেন্ট। হ্যাঁ, মেরিমেন্ট, এই কথাটা বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপর কি বলছে দেখো, এই জন্য বলছে দ্য ইন কন্টিনিউয়েন্স অফ হিজ প্রেয়ার, মানে প্রার্থনা এখনো চলছে, মনে মনে তিনি এই প্রার্থনাই করছেন যে আই প্লিড দ্যাট দ্য সোল অফ মাই ডটার শুড ফ্লারিশ অ্যান্ড রিচ সেলফ ফুলফিলমেন্ট লাইক আ ফ্লারিশিং ট্রি, লাইক দ্য লিনেটস happy and innocent thoughts should cluster around her inner life. These little creatures, symbol of innocence and cheerfulness, make others happy as well as by their songs. এছাড়াও কি, so I wish my daughter to be happy within and infuse happiness among others as well. তিনি চাচ্ছেন কি, নিজে তো খুশি হবেন, অন্যদেরকেও সে খুশি করতে পারে। যেমন পাখি খুশিতে গান করে, যেমন তেমনি পাখির গান শুনে অন্যরা খুশিও হয়। তো এরকম যেমন পাখি কারো ক্ষতি করছে না, এবং সে নিজে ভিতর থেকেই খুশি, আমার মেয়েও যেন এরকম ভিতর থেকে খুশি হয় নাকি, আনন্দিত হয়। দ্য ট্রি সিম্বলাইজেস ইনার লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ আ কনস্ট্যান্সি ইন প্লেস। দেখো, একদিকে সে ইনার লাইফটাকে কি করবে, দেখো, দ্য ট্রি সিম্বলাইজেস ইনার লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ কনস্ট্যান্সি ইন ওয়ান প্লেস। হ্যাঁ, ওই যে ট্রিটা, হ্যাঁ, গ্রিন লরেল ট্রি, রুটেড ইন ওয়ান প্লেস, না পারপেচুয়াল প্লেস, সে কখনো দৌড়িয়ে বেড়ায় না, সে কখনো তার জায়গাকে কি করে না বলো। অনেক মেয়ে আছে না রুটলেস, অনেকে আছে রুটলেস, তারা নির্দিষ্ট জায়গায় থাকতে চায় না, কিন্তু এখানে বলা হচ্ছে কি, সে নির্দিষ্ট জায়গাতে থেকেই কি করবে, তার রুটটা এক জায়গায় থাকবে, কিন্তু তার গাছপালা ডালপালা কোথায় মানে কি করবে, এগুলোকে ছড়িয়ে দিবে নাকি, চারিপাশে ছড়িয়ে দিবে। অ্যান্ড আ লাইফ রুটেড ইন ট্রেডিশন, আই কনসিডার সাচ আ লাইফ টু বি হ্যাপি ওয়ান। আর কবি মনে করছে এটাই হবে কি, একটা হ্যাপি লাইফ। অ্যান্ড ফর দিস রিজন আই উইশ দ্যাট মাই ডটার্স লাইফ শুড বি রুটেড ইন ওয়ান প্লেস অ্যান্ড ইন ট্রেডিশন অ্যাজ ওয়েল। তার নিজস্ব একটা ট্রেডিশন থাকবে, এবং সে ওই গাছের রুটের মতো সেই ট্রেডিশন মেনেই সে চলবে। কি কথা বুঝতে পেরেছ? কি কিছু বোঝা গেল? জি স্যার। আচ্ছা, আচ্ছা, সরি, একটু লাইনে থাকো, আমি 2 মিনিট সময় নিচ্ছি। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। দেখো, এই জিনিসটা একটু খেয়াল করবা। বলছে মাই মাইন্ড হ্যাজ ড্রাইড আপ অফ লেট। হ্যাঁ, অফ লেট মানে বুঝছো তো, সম্প্রতি আমার মনটা কেমন হয়েছে, ড্রাইড আপ মানে কি,
হুম, শুকিয়ে গিয়েছে হ্যাঁ, বা দুঃখ ভারাক্রান্ত হয়েছে। তাহলে মন শুকিয়ে যাওয়া মানে কি? মানে মনটা দুঃখের সাগরে তলিয়ে ভেসে গেছে। গেছে নাকি? হ্যাঁ, মানে মূল কথা হলো আমি আর সেই হ্যাপি মাইন্ডে নেই নাকি, দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েছে। মন শুকিয়ে যাওয়া মানে হতাশ হয়ে যাওয়া, দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়া, যেখানে আমরা কোনো হ্যাপিনেস পাই না। কেন তার মন কেন ড্রাইড আপ হয়ে গেছে? দেখো সাবজেক্ট কোন জায়গায়, মাই মাইন্ড হ্যাজ ড্রাইড আপ অফ লেট। কারণ কি? বিকজ দ্য মাইন্ড দ্যাট আই হ্যাভ লাভড। কারণ যে সকল মনকে আমি ভালোবাসতাম, চিন্তা করো, দ্য মাইন্ডস দ্যাট আই লাভড মানে কি? এই মাইন্ড মানে কি? মন বোঝাচ্ছে নাকি মানুষগুলোকে বোঝানো হচ্ছে? মাইন্ড, মানুষগুলোকে বোঝানো হচ্ছে। এই উদাহরণগুলো খেয়াল করবো আমরা, কারণ এই কবিতা পড়ার পর আমরা কিছু পড়বো, লিটারি টার্মস পড়বো, ঠিক আছে? তো এই জন্য এখানে উদাহরণগুলো পাইলে আমরা সহজে বোঝাতে পারবো যেগুলো কি জিনিস। এবং বলছে দেখো, দ্য বিউটি, দ্য মাইন্ডস দ্যাট আই হ্যাভ লাভড অ্যান্ড দ্য সর্ট অফ বিউটি দ্যাট আই হ্যাভ অ্যাপ্রুভড। তারপরে যে ধরনের মনকে আমি ভালোবাসতাম এবং যে ধরনের বিউটিকে আমি অ্যাপ্রুভ করেছি। অ্যাপ্রুভ করা মানে কি? মেনে নেওয়া, যাদেরকে সুন্দর বলে মেনে নেওয়া, ঠিক আছে? তো তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে মাইন্ড যেগুলোকে আমি ভালোবাসতাম, আর একটা হচ্ছে কি সর্ট অফ বিউটি যেগুলোকে আমি অ্যাপ্রুভ করেছি, যেগুলো আসলে বিউটি। সেগুলো আসলে কেমন? সেগুলোর কি ঘটনা ঘটেছে বলো? প্রসপার বাট লিটিল। তাহলে যে বিউটি এবং যে মাইন্ডগুলোকে আমি অ্যাপ্রুভ করেছি বা ভালোবেসেছি তারা আসলে বেশি প্রসপার করতে পারিনি, ঠিক আছে? তো প্রসপার বাট লিটিল মানে কি? সেই মাইন্ডগুলো কেমন? আসলে সেগুলোকে উন্নতি করতে, এই উন্নতি বলতে আসলে টাকা পয়সা, সাকসেস, এগুলোকে বোঝানো হচ্ছে বলো, নাকি মানুষ হিসাবে মানবিকতার কথা বোঝানো হচ্ছে? কোনটা বলো তো? মানুষ হিসেবে মানবিকতার কথা বোঝানো মানে হচ্ছে। মানবিক দিক থেকে তারা বেশি প্রসপার করতে পারেনি, তারা অত মানে কি বলবো, ম্যাগনানিমাস ছিল না, তারা অত কর্টিয়াস ছিল না। এ কারণেই আমি যেহেতু তাদেরকে ভালোবাসতাম বা আমি তাদের বিউটিকে অ্যাপ্রুভ করেছি, তাই নিজের কাছে মনে হচ্ছে আমি মনে হয় মানুষ হিসেবে সঠিক না। তাই সম্প্রতি আমার মনটা কেমন জানি মরে গেছে, হ্যাঁ, মনটা কেমন শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো তারপরও বলছে ইয়েট নোজ, যদিও আমি জানি, দ্যাট টু বি চকড উইথ হেট মে ওয়েল বি অফ অল ইভিস চান্সেস চিপ। দেখো, হ্যাঁ, যে আমি জানি যে কারো জন্য মনের ভিতরে প্রচুর পরিমাণে ঘৃণা পোষণ করাটা সকল ইভিলের চিপ। বুঝতে পারছো মানে কি? কাউকে ঘৃণা করাটা হচ্ছে কি সকল খারাপ কাজের প্রধান, কারণ ঘৃণা থেকেই খারাপ কাজগুলো তৈরি হয়। তবে যেটা আমি জানি, তারপরে আমার কাছে এমনটা মনে হয়েছে যে এই যে যাদেরকে আমি এইভাবে লাভ করেছি বা অ্যাপ্রুভ করেছি, তাদেরকে আমার সঠিক মানুষ বলে মনে হয়নি, তাই তাদের জন্য আমার প্রচুর ঘৃণা হয়েছে, তাই তো, বা ঘৃণা প্রদর্শন করেছি। এই জন্য আমার মনটা কেমন জানি শেষ হয়ে গেছে। যদিও আমি জানি যে অন্যের প্রতি ঘৃণা প্রদর্শন করাটা সকল ইভিলের কি প্রধান, কারো প্রতি ঘৃণা রাখা ঠিক না, তারপরও মাঝে মাঝে ঘৃণা এসেছে, ঠিক আছে? এই কথাটা বলতে যাচ্ছে সে। কি কথা বুঝতে পারছো এ পর্যন্ত? জি স্যার। এবার তিনি বলছেন কি, ইফ দেয়ার নো হেট্রেড ইন আ মাইন্ড, বলছে মানুষের মনে যদি কোনো ঘৃণা না থাকে, দেখো, ইফ দেয়ার ইজ নো হেট্রেড ইন আ মাইন্ড, হ্যাঁ, মানে একজন মানুষের মনে যদি কারো প্রতি কারো ঘৃণা না থাকে, অ্যাসাল্ট অ্যান্ড ব্যাটারি অফ দ্য উইন্ড, মানে বাতাসের যত জোরালো ফোর্স থাকুক না কেন, যত আঘাত থাকুক না কেন, ক্যান নেভার টিয়ার দ্য লিনেট ফ্রম দ্য লিফ, লিনেটকে কখনো পাতা থেকে বা গাছ থেকে কি করতে পারে না, বলো, টিয়ার মানে কি? বিচ্ছিন্ন করতে পারে না। তার মানে এখানে অ্যাসাল্ট এবং ব্যাটারি বলতে বোঝানো হচ্ছে কি, এখানে আমাদের ব্যক্তিগত জীবনের খারাপ দুর্দশা বোঝানো হয়েছে, তাই তো? আর এখানে উইন্ড মানে ব্যাটারি বা অ্যাসাল্ট অফ দ্য উইন্ড বলতে আসলে ওই আমাদের জীবনের যে খারাপ প্রভাব সেগুলোকে বোঝানো হয়েছে। তাই বলছে মানুষের মনে যদি কোনো ঘৃণা না থাকে, তো যত কষ্টই আসুক, যত দুঃখই আসুক না কেন, ওই বাতাস যেমন লিনেট পাখিকে গাছ থেকে, দেখো তো, যখন আসলে রাতের বেলায় পাখি কোথায় থাকে, কোথায় ঘুমায় বলো তো? পাখিরা গাছে ঘুমায়। তার বাসায় কোন পাখির বাসা আছে? কয়টা পাখির বাসা আছে বলো? কয়টা পাখির বাসায় আছে? তার মোটামুটি তো আছে। হ্যাঁ, সব পাখির বাসা আছে? জি স্যার না। তাহলে
দুই একটা চড়ুই বা এই জাতীয় পাখিরা ঘরের কোনায় কোনায় থাকে, কিন্তু অধিকাংশ পাখি কই থাকে বলো? কাক, বক, কই থাকে এরা? গাছ। গাছেই থাকে। গাছের ডালে। এই যে দেখো তো, এখন একটু খুঁজবা তোমরা, এখন গাছে গাছে কয়টা পাখির বাসা তুমি পাবা বলো? আছে বাসা আছে পাখির গাছে, কিন্তু বাসা তৈরি করবে তারা কখন তৈরি করে বাসা বলো? পাখিরা বাসা স্যার তৈরি করে ঝড় বৃষ্টির সময়। ঝড় বৃষ্টির সময়। হায় হায় রে, তোমরা এখনো সেটা, তাদের যখন ডিম পাড়ার সময় হয়, বাচ্চা দেওয়ার সময় হয়, শুধুমাত্র তারাই তখন বাসা তৈরি করে। শুধু কি ঝড় বৃষ্টির জন্য তারা বাসা তৈরি করে? কোনোদিন দেখছো বলো? এই যে শীত আসতেছে, শীতের সময় তারা কি বাসা তৈরি করবে না বলো? আমি কি কারোর সাথে কথা বলছি? ওপারে কি মানুষ আছে? কই? জি স্যার। আমি যে জি স্যার। যাক, তোমাদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই, তোমরা এখন ঘুমাচ্ছ হয়তো বা ডিস্টার্ব হচ্ছে নাকি? হুম? না স্যার। না স্যার পাবেন। তোমরা তো কথাই বলতে যাচ্ছ না, তা আমি কাকে কি প্রশ্ন করতেছি বলো? কনভারসেশন না হলে পড়ানো কেমন করে ভাই? আমি কি বুঝাতে যাচ্ছি? আমি স্যার একজনের সাথে বলতেছিলেন তো, এই জন্য আমরা ডিস্টার্ব করতেছি না। সে কে? সে কে? কে তো কথাই তো বলছে না। সে কে বলো? জি স্যার নেট সমস্যা। হ্যাঁ, তো কথা না বললে আমি কেমন করে বুঝবো? ভয়েস আসতেছিল না। হ্যাঁ, আমি একটা জিনিস তো বোঝাতে যাচ্ছি, একটা জিনিস জায়গা যেতে যাচ্ছি, যে এই জায়গাটা এখানে এটা বোঝানো হয়েছে যে প্রধানত পাখিরা ডিম পাড়ার সময় ছাড়া বাসা তৈরি করে না। কিছু কিছু পাখি থাকতে পারে ব্যতিক্রম, তারা বাসা তৈরি করে, চড়ুই টুড়িরা, কিন্তু তারাও বাসা তৈরি করে ডিম পাড়ার সময়। তাহলে গাছে যে পাখিগুলো থাকে ঝড়ের সময়, কয়টা পাখি আমরা মরতে দেখি বলো? ঝড়ের সময়, বৃষ্টির সময় কয়টা পাখি মরে পড়ে থাকে গাছের তলায়? থাকে খুবই অল্প। হ্যাঁ, খুবই অল্প। তাহলে খুবই অল্প। তা সেটাই এখানে বোঝানো হচ্ছে যে বাতাসের প্রভাবে যেমন গাছ থেকে পাখিকে ছিঁড়ে নিতে পারে না, তেমনিভাবে মানুষের মনে যদি ঘৃণা না থাকে, তাহলে বাইরের যত খারাপ প্রভাবই আসুক না কেন, তার কেউ ক্ষতি করতে পারে না। তার মানে কি, মানুষের ঘৃণা থাকাটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর একটা জিনিস। অন্যের প্রতি কোনো রকম কোনো ঘৃণা প্রদর্শন করা যাবে না, কারণ ঘৃণা থেকেই সকল ইভিল অ্যাক্টিভিটির উৎস, মানে সোর্স চলে আসে। এই জন্য কবির মতে যে আমি যদিও এখানে একটু ঘৃণা ঘৃণা ভাব লাগছে, যে যাদেরকে আমি ভালোবাসতাম, ইয়া করতাম, তারা আমাকে এড়িয়ে গেছে, এই জন্য, কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি কারো প্রতি ঘৃণা প্রদর্শন না করতে। ঠিক আছে? 52 বছর পর্যন্ত অপেক্ষা করা চারটিখানি ব্যাপার বলো? মানুষ প্রধানত 20-25 বছরে বিয়ে করেই, আর সে কি তার জীবনের সব শেষ করে দিয়েছে নাকি? 52 বছর তারপরে সে বিয়ে করেছে, তার মানে কি পরিমাণ ভালো তাকে বাঁচতো নাকি? এটা না? এবং শেষ পর্যন্ত তিনি একজনকে পেয়েছেন যাকে মনে হয়েছে যে তাকে নিলে হয়তোবা তার ভালো হবে, এবং সেটা হয়েছেও, এবং সে যথেষ্ট তাকে হেল্প করেছে, ভালোবেসেছে, ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গাগুলো, এটা তিনি বলতে যাচ্ছেন যে এই জন্য তার প্রতি আমার কোনো ঘৃণা নেই, কিন্তু ঘৃণা নেই বললে হবে কি করে? তাকে নিয়ে যে কবিতা লিখছে অনেক, হ্যাঁ অনেক কবিতা লিখছেন, এবং প্রত্যেকটা কবিতাতে তিনি দেখিয়েছেন যে তার প্রতি এক ধরনের লো মাইন্ড তিনি দেখিয়েছেন, যে আসলে সে উন্নত মাইন্ডের ছিল না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। এটা কি স্টেঞ্জা বোঝা গেছে? সবাই বুঝতে পারছো কি বলতে চাইলো এখানে? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন যদি প্রশ্ন করা হয় যে কেন কবির মন এরকম ভেঙে পড়েছে, কি কারণে বলো? কবির মন কেন ভেঙে পড়ছে, এত শুকিয়ে গেছে? মডগণের কথা মনে পড়তেছে। ওটা বললে তো হবে না, কবিতা সুরে কথা বলো। হ্যাঁ, এইখানে তো একটা জিনিস আমি বোঝালাম, কারণ কবি যাকে ভালোবেসেছে তাকে তার যোগ্য ছিল না। হ্যাঁ, মানে কবি এটা বোঝাতে চাইছে, তার এবং যে সৌন্দর্যকে তিনি অ্যাপ্রুভ করেছেন সেগুলোকে তিনি উপযুক্ত হিসাবে পাননি, তাই তো? যে তারা আসলে খুবই লো কোয়ালিটি, প্রসপার করেনি, তাদের মেন্টালিটি, তাদের বিউটি নিয়ে তারা যে অবস্থা দেখিয়েছে তারা খুবই লো লেভেলের। এটার জন্য তিনি আসলে নিজেকে খুব ছোট মনে করছেন, যে এত ছোট মাইন্ডের মানুষকে আমি কেন ভালোবাসতে গেলাম, এদের বিউটিকে কেন আমি বিউটি বলে সম্বোধন করতে গেলাম, এদেরকে তো বিউটি বলা যায় না। এই জন্য নিজের প্রতি খুব খারাপ লাগছে কবির। ঠিক আছে? তো যে অরিজিনালিটি তিনি বুঝতে পারেননি। আসলে এরকমটা যেন যখন কোনো কিছু ভুল করি তখন নিজের কাছে ছোট লাগেনি নিজেকে, হ্যাঁ, যে আমি এত ছোট কাজ এত কিছু কেন করলাম। আচ্ছা, কারো কাছে মানে একটু আনমিউট করো মারিয়া, সাউন্ড আসতেছে। ওকে, তো যাই হোক,
তিনি চান না কারো প্রতি ঘৃণা প্রদর্শন করতে, এত ঘৃণা নিয়ে কারণ বাঁচা যায় না, ঠিক আছে। এরপর কি কি বলছেন দেখো, অ্যান ইন্টালেকচুয়াল হেট্রেড ইজ দ্য ওর্স্ট। দেখো সবচেয়ে ওর্স্ট হেট্রেড কোনটা? এমনি তো ঘৃণা করাটা তো খারাপ, তাই তো, কারণ ঘৃণা থেকেই সকল খারাপ কিছুর শুরু হয়। কিন্তু যদি সেটা হয় ইন্টালেকচুয়াল হেট্রেড, তাহলে সেটা কি বলো? ইন্টালেকচুয়াল হেট্রেড সবথেকে খারাপ। হ্যাঁ, ওর্স থেকে ওর্স, দেখো ওর্স থেকে ওর্স মানে ব্যাড, ওর্স এবং ওর্স্ট মানে খারাপের খারাপ। তাহলে ইন্টালেকচুয়াল হেট্রেড বলতে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা একটু দেখি। কি আবার নেটের অবস্থা দেখো। ইন্টালেকচুয়াল হেট্রেড বলতে বোঝাচ্ছে আ ফর্ম অফ অ্যারোগেন্স হোয়ার আ পারসন বিলিভস দেয়ার ইন্টেলিজেন্স মেক্স দেম সুপিরিয়র টু আদার্স। হ্যাঁ দেখো, ইন্টালেকচুয়াল হেট্রেড মানে হচ্ছে নিজের ইন্টালেক্ট বা বুদ্ধিকে এত বেশি উন্নত মনে করা যে অন্যকে কি করা? ছোট করা, অন্যকে ঘৃণা করা। বলছে লিডিং টু কন্টেম্পট অ্যান্ড অ্যান ইনএবিলিটি টু লার্ন ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ। এবং সে নিজেকে এত অ্যারোগেন্ট মনে করে যে সে অন্যের কাছ থেকে শিখতেও চায় না, সে নিজেকে সবচেয়ে বড় মনে করে, ঠিক আছে তো। তাই বলছে ইট ইজ দ্য ওর্স্ট কাইন্ড অফ হেট্রেড বিকজ ইট ইজ সেলফ ইম্পোজড অ্যান্ড প্রাইডফুল ব্যারিয়ার। তাই তো, এটা মানুষকে কি করে? একটা প্রাইডফুল ব্যারিয়ার তৈরি করে, সে অন্যের কাছ থেকে শিখতে পারে না, অন্যের সাথে সে মিশতে পারে না। দেখো, দ্যাট প্রিভেন্টস পার্সোনাল গ্রোথ অ্যান্ড ক্যান মেক আ পার্সন অ্যাংরি, অপিনিয়নেটেড অ্যান্ড হোস্টাইল টু আদার্স অ্যাকর্ডিং টু WBS, যে উইলিয়াম বাটল বিয়ার্সের মতে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি? এটা ইন্টালেকচুয়াল হেট্রেড মানে হচ্ছে নিজের ইন্টালেক্টকে এত বড় মনে করা এবং নিজেকে সবসময় অন্যের কাছে নিজেকে সুপিরিয়র মনে করা এবং অন্যদেরকে ছোট করে ঘৃণা করা। এটা হচ্ছে ইন্টালেকচুয়াল হেট্রেড। সেটাকে তিনি কি বলছেন? এটাকে বলছেন সবচেয়ে ওর্স্ট থিং। হ্যাঁ, দ্য ওর্স্ট। সুতরাং যেহেতু ইন্টালেকচুয়াল হেট্রেড হচ্ছে সবচেয়ে খারাপ, তাই তিনি চান না। সো লেট হার থিঙ্ক, এই হার বলতে কাকে বোঝানো হচ্ছে বলো? এই হারটাকে তার মেয়ে, তাই তো? হ্যাঁ, তার মেয়ে। লেট হার থিঙ্ক অপিনিয়ন্স আর অ্যাকার্সড। অ্যাকার্স মানে অভিশপ্ত, খারাপ। তাই বলছে যে তার মেয়ে যেন এটা মনে করে যে নিজের মতামতে চলাটা, নিজের মতকে বেশি গুরুত্ব দেওয়াটা, নিজেকে সবার থেকে সুপিরিয়র মনে করাটা আসলে এটা অভিশপ্ত, অ্যাকার্সড। এটা যেন আমার মেয়ে মনে করে, যাতে সে নিজের অপিনিয়নকে গোড়া হিসাবে ধরে না রাখে, অন্তত অন্যের কাছ থেকে যেন সে শিখে, অন্যের ব্যাপারটার সাথে যেন সে মানিয়ে চলতে পারে, এই জিনিসটা দেখতে হবে। এবং হ্যাভ আই নট সিন দ্য লাভলিয়েস্ট উইমেন বোর্ন? বলছে আমি কি দেখি নাই কত লাভলিয়েস্ট উইমেন পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং আউট অফ দ্য মাউথ অফ প্লেন্টিস হর্ন। ওই যে আমরা হর্ন অফ প্লেন্টি পাইলাম না, তাই তো? হর্ন অফ প্লেন্টি মানে কি? প্রচুর প্রাচুর্যতা নিয়ে, অনেক মানে কি সৌন্দর্য নিয়ে, অনেক সম্পদ নিয়ে কত লাভলিয়েস্ট উইমেনকে আমি জন্মাতে দেখেছি। কিন্তু এত প্রাচুর্যতা থাকা সত্ত্বেও বিকজ অফ আর অপিনিয়নেটেড মাইন্ড, শুধুমাত্র তার এই অপিনিয়নেটেড মাইন্ড মানে বুঝো তো? বলো অপিনিয়নেটেড মানে কি? এখানে কিন্তু সে অপিনিয়নেটেড কথাটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ দেখো, সেলফ ইম্পোজড, নিজেকে বড় মনে করা, নিজের চিন্তাকে বড় মনে করা, এটা হচ্ছে অপিনিয়নেটেড। হ্যাঁ দেখো, আমরা যদি একটু দেখি, নিজের মতকে গুরুত্ব দেওয়া, নিজের মতামতকে সবচেয়ে বড় মনে করা। দেখো, হ্যাঁ, অ্যান্ড অপিনিয়নেটেড মাইন্ডস কি করে? হোল্ড স্ট্রং বিলিফ অ্যাবাউট সাবজেক্ট অ্যান্ড ইজন্ট হেজিটেন্ট টু এক্সপ্রেস দেম। হ্যাঁ, নিজেরটাকে সবচেয়ে বেশি বড় মনে করে, সামটাইম ইন আ রিজিড অ্যান্ড আনকম্প্রোমাইজিং ওয়ে। হ্যাঁ, কম্প্রোমাইজ করতে চায় না। ডগমেটিক মাইন্ড, ন্যারো মাইন্ডেড। হ্যাঁ, তারা মনে করে নিজেরটাই ঠিক, নিজেরটাই সব। হ্যাঁ, এরকম স্ট্রং অপিনিয়ন্স, অবস্টিনেট, গোয়ার টাইপের। হ্যাঁ, এই জাতীয় মানুষগুলো হচ্ছে খারাপ। তাই বলছে যে শুধুমাত্র তাদের এই গোয়ার মাইন্ডের কারণেই বার্টার দ্যাট হর্ন, বার্টার মানে করে মনে করো তোমার বিনিময় করে ফেলা, তাদের ওই যে প্লেন্টিস হর্ন বা তাদের সৌন্দর্য বা তাদের সম্পদকে তারা কি করে ফেলেছে? বিনিময় করে ফেলেছে, তাই তো, এক্সচেঞ্জ করে ফেলেছে। কিসের মাধ্যমে? তাদের বিউটির মাধ্যমে। অ্যান্ড এভরি গুড বাই কোয়াইট নেচার, তাহলে তাদের হর্ন এবং এভরি গুড মানে তাদের যা ভালো ছিল সব কিছুকে তারা বিনিময় করে ফেলেছে, মানে কি? নষ্ট করে ফেলেছে। বুঝতে পেরেছ? তাহলে তারা হয়তো অনেক তাদের সৌন্দর্য নিয়ে, অনেক জ্ঞান নিয়ে তারা জন্মেছে, কিন্তু তাদের একগুঁয়ে মানসিকতার কারণে তাদের ওই হর্ন বা তাদের সম্পদ বা তাদের সৌন্দর্য বা তাদের ভালো গুণ, সেগুলোকে তারা বার্টার করে ফেলেছে। বার্টার করা মানে কি বলো? বিনিময় করে ফেলা। বিনিময় করে ফেলা কিসের সাথে? দেখো, খারাপ কিছুর সাথে না। দেখো, এই যে এক্সচেঞ্জ করা, হ্যাঁ, গুড অর সার্ভিস ফর আদার গুডস
অর সার্ভিস উইদাউট ইউজিং মানি, মানে মানি ছাড়া একটা জিনিস দিয়ে আরেকটাকে বিনিময় করা। যেমন তোমাকে আমি একটা আলু দিলাম, তুমি আমাকে একটা কচু দিলা, নাকি? তোমার জমিতে আলু জন্মেছে ভালো, তুমি আলু চাষ করেছো, আর আমার বাড়ির জমিতে কচু জন্মেছে ভালো। তাহলে আমরা টাকা দিয়ে কেনাকিনি না করে তুমি আমাকে 1 কেজি আলু দাও, আমি তোমাকে 1 কেজি কচু দিলাম। এটাকে বলে কি? বার্টার, বিনিময় প্রথা। এটা আগে ছিল যখন টাকার উৎপত্তি হয়নি, তাই না? হ্যাঁ, টাকার উৎপত্তি যখন হয়নি তখন মানুষ বিনিময় প্রথার মাধ্যমে চলতো। তা সেই বিনিময় প্রথার কথা বলে। তাহলে এরকম ভাবে তাদের এই ভালো গুণগুলোকে তারা খারাপ গুণের সাথে বিনিময় করে ফেলেছে। দেখো, বার্টার দ্যাট হর্ন অ্যান্ড এভরি গুড বাই কিসের মাধ্যমে করেছে? বাই কোয়াইট নেচার্স আন্ডারস্টুড। মানে তারা নিজেরা যা বুঝেছে, তাদের কোয়াইট নেচার দিয়ে যা বুঝেছে, তাদের নিজস্বতা দিয়ে যা বুঝেছে তাই দিয়ে। এবং আরেকটা কথা বলছে কি? ফর অ্যান ওল্ড ভিলেজ ফুল অফ অ্যাংরি উইন্ড। হ্যাঁ, তাহলে বার্টার করেছে, দেখো বার্টার করেছে কিসের জন্য? ফর অ্যান ওল্ড ভিলেজ ফুল অফ অ্যাংরি উইন্ড। বিলো বুঝো তো? হোয়াট ইজ বিলো? দেখো, প্রবাহিত হওয়া না, এই বিলো মানে প্রবাহিত হওয়া না। এই বিলো মানে হচ্ছে এই যে কামারের এই যে কামারের যে এরকম আগুনকে বাতাস দেওয়ার জন্য থাকে না, এরকম হাফর বলা হয় এগুলোকে, বুঝতে পারছো? এগুলোর মাধ্যমে কি করে? এগুলো ইয়া করে বাতাস দেয়। দেখছো কখনো কামারশালাতে? না স্যার। এই যে দেখোনি, জি স্যার দেখছি। এই যে এরকম একটা ইয়া থাকে, এটাকে বলে হাফর বলা হয়, ঠিক আছে? তো এখানে কয়লা থাকে, এই যে দেখো, এই যে এটা যত উপর নিচ করানো হবে তখন এখান থেকে বাতাস এইটা দিয়ে বার হয়ে এই কয়লাতে বাতাস দিবে, আর কয়লা তত বেশি আগুন জ্বলবে। আর এতে কি হয়? কয়লার তাপ হবে এবং সেই তাপে লোহাকে গরম করা যাবে, ঠিক আছে? তো গরম করে জিনিস তো এই যে দেখো, এটা খেয়াল করো, এই যে এরকম করে হাত দিয়ে তুলবে আর নামাবে এটা, হ্যাঁ, এইভাবে করে, আর এইখানে বাতাস এসে কয়লাটা জ্বলবে। তো এই হাফরটা যদি ওল্ড হয় এতে বাতাস কম হয়, বুঝতে পেরেছো? তাহলে হাফর যত ওল্ড হবে বাতাস তত কি কম হবে। এটা বলছে সেটাই, যে an old bellows full of angry wind, বুঝতে পেরেছো? এখানে সেটা বলা হচ্ছে। তাহলে ওইরকম এখানেও কিন্তু তিনি মডগনের কথা বলেছে, যে আমি কি দেখি না যে লাভলিয়েস্ট উইমেন, এই লাভলিয়েস্ট উইমেনটা কে বলো? মডগন। সে অনেক প্রাচুর্যতা নিয়ে, তার সৌন্দর্য ছিল, তার মেধা ছিল, সব কিছুই ছিল, কিন্তু সেই হর্নটাকে বা সেই গুডটাকে তিনি বিনিময় করেছেন ওইরকম ওল্ড ভিলোজ ফুল অফ অ্যাংরি উইন্ড। হ্যাঁ, মানে কি? তার উপরে চকচকে হলেও ভিতরে কি? শূন্যতা, কাজ নাই, ওল্ডলেসের সাথে সে এক্সচেঞ্জ করে ফেলেছে, ঠিক আছে? তো মানে সে ভুল মানুষকে চুজ করেছে, তার নিজের বোধে নিজের বুদ্ধি দিয়েই সে কি করেছে? ভুল মানুষকে চয়েস করে সে জীবনটাকেই নষ্ট করে ফেলেছে। তাই বলছে, দেখো যে এখানে তিনি তাই বলছেন যে আমার মেয়ে যেন এরকম অপিনিয়নেড মাইন্ড না হয়। তাহলে তাকে প্রার্থনা খেয়াল করো, প্রথমটা হচ্ছে তিনি চাননি তার মেয়ে অতিমাত্রায় কি হোক, বলো, ওভার মাস বিউটিফুল হোক, নাকি? এটা বলি নাই? হ্যাঁ, তাহলে এখানে চেয়েছেন কি? যে তারপর তিনি চেয়েছেন তাকে কার্টিসি শেখানো, তাই তো? কার্টিসি শেখাতে চেয়েছেন। তারপর তিনি কি চেয়েছেন? সে যাতে কেমন হয়? এরকম মানে মেধাবী হয়, ম্যাগনানিমাস হয়, কিন্তু যাতে সে অহংকারী না হয়, নাকি? হ্যাঁ, হিডেন ট্রি এর মতো, যাতে সে অহংকারী না হয়, মানে ওইগুলো দিয়ে কি হতে যাচ্ছে সেগুলো খেয়াল করতে হবে। এবং আরেকটা বিষয় হলো কি? সে যাতে কারো প্রতি কি না পোষণ করে? ঘৃণা প্রদর্শন না করে, কারণ ঘৃণা মানুষকে করে। তারপরে কি বলছে? সে যেন ইন্টালেকচুয়াল হেট্রেড নিজের ভিতরে পোষণ না করে, কারণ এগুলো অ্যাকার্সড বা ওর্স থিং। এবং সে যেন অপিনিয়নেটেড মাইন্ডে না হয়, তাই তো? কারণ অপিনিয়নেটেড মাইন্ড মানুষকে ক্ষতি করে এবং ভুল সিদ্ধান্ত নিতে মানে কি প্ররোচিত করে। তাই বলছে, দেখো, আই ফিল দ্যাট ইন্টালেকচুয়াল হেট্রেড ইজ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ হেট্রেড and a great flaw in character. So I would like my daughter to shun strong and stubborn opinions. Opinionated mind যাতে আমার মেয়ে গ্রহণ না করে on any subject, সেটা পলিটিক্যাল হোক or otherwise হোক। I would like my daughter to avoid the weaknesses of Mordgon. এই যে it was because of her strongly held opinions that Mordgon was led to act foolishly. সে বোকার মতো আচরণ করেছে। All her beauty and all her good upbringing proved to be useless. কোনোটাই কাজে লাগেনি। She ruined her happiness in life by choosing a wordless person, named কি? John McBride for a husband. ওই যে old willows full of angry wind, কাকে রেফার করা হয়েছে এটা দিয়ে?
বলো ওল্ড ভিলোজ মর্গনের হাজবেন্ড। তাই তো, ম্যাকব্রাইড, জন ম্যাকব্রাইডকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাই তিনি চাচ্ছেন না তার মেয়েও এরকমটা হোক, কারণ মেয়ের জীবনটা যাতে নষ্ট না হয়, এরকম একটা প্রার্থনা তিনি তার মেয়ের জন্য করছেন। এরপর 9 নম্বর স্টেঞ্জে কি বলছেন, কনসিডারিং দ্যাট, অতএব এই সব কিছু বিবেচনা করে, যে ঘৃণা করা যাবে না, তাই তো, অপিনিয়নেটেড মাইন্ড থাকা যাবে না, ইত্যাদি ইত্যাদি বিবেচনা করে আমি এটা বলতে যাচ্ছি যে অল হেট্রেড ড্রিভেন হেন্স, তাই তো, সব ঘৃণাকে কি করা হবে বলো, ড্রিভেন মানে কি, বিতাড়িত করা হবে, মানে কি, দূর করা হবে, মানে কোনো ঘৃণা যেন আমার মেয়ের মনে না থাকে। আর যখন পুরো ঘৃণাগুলোকে, অল হেট্রেডকে যখন ড্রিভেন করা হয়ে যাবে, দূরীভূত করা হবে, দ্য সোল রিকভার্স র্যাডিক্যাল ইনোসেন্স, তখন মানুষের সোলটা ঠিক সেই ছোট্ট মানুষ থাকলে যেমন মানুষের ইনোসেন্স ভাব থাকে, তার সোলটাও কিন্তু এরকম রিকভার হয়ে ইনোসেন্ট হয়ে যায়। তার মানে মানুষের ঘৃণাটাই মানুষের মনকে কি করে বলতো, ঘৃণায় মানুষের মনকে কি করে, ইভিল করে তোলে, অহংকারী করে তোলে, অহংকারী বা ইভিল করে তোলে, খারাপ করে তোলে। অতএব যখন একজন মানুষ এই ঘৃণা তার মন থেকে দূরীভূত করে, তখন সে আবার ইনোসেন্ট হয়ে ওঠে, নিষ্পাপ হয়ে ওঠে। সুতরাং তাই বলছে লার্নস অ্যাট লাস্ট, এবং সে যেন শিখে, হ্যাঁ, যে এই ঘৃণাগুলোকে দূর করে তার মন যখন র্যাডিক্যাল ইনোসেন্স রিকভার করবে, তখন এবং যেন সে এটা শিখে অ্যাট লাস্ট, দ্যাট ইট ইজ সেলফ ডিলাইটিং, সেলফ অ্যাপিজিং অ্যান্ড সেলফ অ্যাফ্রাইটিং, ঠিক আছে তো, তখন যেন সে এটা মনে করে যে কোনটা সেলফ মানে ডিলাইটিং হবে, কোনটা বলো তো, এই যে এখানে বলছে অ্যান্ড দ্যাট ইট ইজ ওন সুইট উইল ইজ হেভেন্স উইল, মানে মূল কথা হলো ঘৃণাকে দূর করে নিজের মনের ভিতরে যে ধরনের সিদ্ধান্ত সে গ্রহণ করবে তার সে র্যাডিক্যাল ইনোসেন্স দিয়ে, সেটাই হবে সেলফ ডিলাইটিং, মানে কি, আত্মসন্তুষ্টির, সেলফ অ্যাপিজিং মানে কি, নিজেকে শান্ত করার, হ্যাঁ, আত্মসন্তুষ্টির, এবং হচ্ছে সেলফ অ্যাফ্রাইটিং, অ্যাফ্রাইটিং মানে কি, নিজের ভিতরে এক ধরনের স্বাভাবিক ভীতি প্রদর্শন করা, মানে খারাপ কিছু না করার ভয়, ঠিক আছে তো। তার মানে কি, মূল কথা হলো সে ভিতর থেকে নিজেকে ডিলাইটিং, অ্যাপিজিং এবং অ্যাফ্রাইটিং মনে করবে, কারণ তার সোলটা হয়ে গেছে এখন ইনোসেন্ট, কারণ তার মধ্যে কোনো ঘৃণা কারোর জন্য নেই। অ্যান্ড শি ক্যান, দেখো শি মানে কে, ওই তার মেয়ে নাকি, হ্যাঁ, দেখো শি ক্যান বি হ্যাপি স্টিল, সে সুখী থাকতে পারবে কিসের মধ্যেও, দো এভরি ফেস শুড স্কাউল, যদিও প্রত্যেকটা মানুষ তাকে দেখলে কি করবে বলো, স্কাউল মানে কি, মুখ গোমড়া করে থাকা, হ্যাঁ, সবসময় তার উন্নতি দেখে মুখ গোমড়া করবে বা ঘৃণা করবে, অথবা অ্যান্ড এভরি উইন্ডি কোয়ার্টার হাউল, অথবা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিক থেকে তার প্রতি ঈর্ষা ছড়িয়ে চিৎকার করবে, হাউল করবে, হ্যাঁ, মানে বাঘের মতো করে গর্জন করবে, অ্যান্ড এভরি বিলো, এবং অনেক মানুষ তাকে নিয়ে কি করবে, কুৎসা রটাবে। তাহলে এত কিছুর পরেও, হ্যাঁ, কেউ তাকে ঘৃণা করবে, কেউ তাকে গালিগালা করবে, কেউ তার প্রতি ঈর্ষা করবে, তাই তো, এত কিছু সহ, মানে এত কিছু থাকা সত্ত্বেও, এত কঠিন বা এত খারাপ পরিস্থিতি সত্ত্বেও সে কি করবে, সে ক্যান হ্যাপি থাকতে পারবে। কিসের কারণে, কারণ সে তার মন থেকে সকল হেট্রেড কি করেছে, দূরীভূত করেছে, কারো প্রতি কারো ঘৃণা নেই, তার শত্রুকেও সে ঘৃণা করছে না, সে যে তাকে গালিগালা করছে, যে তার ঈর্ষা করছে, যে তাকে ঘৃণা করছে, তাদেরকেও সে কোনোভাবেই কি করছে না, ঘৃণা করছে না। আর ঘৃণা যখন না করে, তখন সে মনের দিক থেকে কি থাকে, সেলফ ডিলাইটিং, সেলফ অ্যাপিজিং এবং সেলফ অ্যাফ্রাইটিং থাকে। অতএব আমার মেয়ে যেন এরকমটা হয়, তাই তো, সে যত কারো প্রতি ঘৃণা না থাকে তার, এবং সে যেন নিজে যেন র্যাডিক্যাল ইনোসেন্সটা এনজয় করতে পারে। কি কথা বুঝতে পারছো? জি স্যার। তাই বলছে, দেখো যে এইখানে যদি আমরা একটু খেয়াল করি, যে if my daughter is free from all intellectual hatred, she will be capable of enjoying an inner peace and happiness. এই যে inner peace মানে কি, যে self delighting, self এটা, in such a case her soul will be able to find its fulfillment within itself and not in working on the happiness of others, as Morgan was prone to do so. সে যেমন অন্যের বিষয়টা সে ভাবছে,
তাই বলছে ডাজ শি উইল বি এবল টু কিপ হারসেলফ হ্যাপি ইভেন ইন দ্য মিডস অফ মিসফরচুন অ্যান্ড হস্টিলিটি অফ দ্য ওয়ার্ল্ড। এই যে হ্যাঁ, এটা হচ্ছে কি স্কাউল, উইন্ডি, কোয়ার্টার থেকে হাউল, ব্রাস, এগুলো মানে কি, এগুলো হচ্ছে মিসফরচুন, হস্টিলিটি, এগুলো থাকা সত্ত্বেও শি উইল বি এবল টু কিপ হারসেলফ হ্যাপি, সে নিজেকে সুখেই রাখতে পারবে, তার ক্ষতি কেউ করতে পারবে না। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপর কি হচ্ছে, তারপরে সে তো বড় হয়ে যাবে, বড় হয়ে গিয়ে তো তার বিয়ে শাদী তো করতে হবে নাকি, বিয়ে শাদী করাতে হবে না? জি জি স্যার। স্যার। তাই বলছে দেখো, জি, এন্ড স্যার। মে হার ব্রাইডগ্রুম ব্রিং হার টু আ হাউস, এবং তার যে ব্রাইডগ্রুম হবে, ব্রাইডগ্রুম মানে বুঝছো তো, বর, হাজবেন্ড। বর। আমাদের বাবারা বাবারা বা মায়েরা মেয়ের জন্য কেমন বর চাই, যে নামাজি হবে নাকি সে গাঁজাখোর হবে, কোনটা? আচ্ছা আমাকে হ্যাঁ, ধর্ম টর্ম মারবে, নামাজি হবে নাকি? তেমনি ভাবে ছেলেরাও চায় যেমন যে মেয়েটা কালচার্ড হবে, ফ্যামিলি মেনে চলবে, হ্যাঁ, উদ্ভট লাইফ লিড করবে না, এরকমটা সবাই চায়। তা কবিও চাচ্ছেন কি, যে তার ব্রাইডগ্রুম তাকে এমন একটা বাড়িতে নিয়ে যাক, মানে কি তার স্বামী এমন একটা পরিবারের হোক যেখানে সবাই কি করবে, হোয়ার অল অ্যাকাস্টম অ্যান্ড সেরিমনিয়াস, হ্যাঁ, যেখানে সবাই কাস্টম মেনে চলে, প্রথা মেনে চলে, হ্যাঁ, ধর্মীয় কালচার মেনে চলে। সেরিমনি মানে কি, এই ধরো কালচার টালচার, তাই তো, ধর্মীয় কালচার, ধর্মীয় নীতি বোধ, এইগুলো যাদের মধ্যে আছে, এরকম একটা পরিবারে যেন আমার জামাই আমার মেয়েকে নিয়ে যায় নাকি, এরকম একটা ব্যাপার, তাই তো? জি স্যার। হ্যাঁ, তার মানে তিনি একদম সর্বোচ্চটা ভাবছেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার ফ্যামিলি লাইফটা পর্যন্ত যাতে ভালো হয়। কারণ কি, কারণ তিনি মনে করছেন ফর অ্যারোগেন্স অ্যান্ড হেট্রেড, কারণ ওই যে একগুয়েমিতা এবং ঘৃণা হচ্ছে কি, আর দ্য ওয়ার্স পেডেলড ইন থরোফেয়ার্স। হ্যাঁ, পেডেল মানে কি জানো তো, পেডলার মানে বুঝো, পেডলার বলতে কি বোঝায়, যারা ফেরিওয়ালা, যারা ফেরি করে বেড়ায়। ফেরি করে বেড়ায়, তা ফেরি করে যারা বেড়ায় তারা কি করে, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তাদের বিষয়গুলো কি বলে বেড়ায় না মানুষকে, যে আমি এই বিক্রি করছি, এই জি করছি। স্যার। হ্যাঁ, তো এই ঘৃণা করা মানে হচ্ছে মানুষের এরকম বোধ, যে কি করে, গ্রামের মেয়েরা বিশেষ করে কি করে বলো তো, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে লাগায় নাকি, এরকম করে না? জি স্যার। দেখা যাচ্ছে দুর্নাম করে, হ্যাঁ, তাই ওরকম হেট্রেডের কারণে মানুষ কি করে, একজনের কথা আর একজনের কাছে গিয়ে লাগায়। দেখা যাচ্ছে আমার বন্ধু কি করতে পারে, যে আমার সামনে গুণগান করছে, অথচ আরেকজনের সামনে গিয়ে ঠিকই সামনে আমার কথা তার কাছে গিয়ে লাগাচ্ছে, বা আমার আমাকে যে সে ঘৃণা করে, সেই ঘৃণার চোটে সে আমার নামে দুর্নাম করে বেড়াচ্ছে। তো এরকম বলছে যে অ্যারোগেন্স এবং হেট্রেড হচ্ছে এরকম ওয়ার্সের মতো, এরকম মালামালের মতো, ঠিক আছে তো, যেগুলো মানুষ কি করে, ওই পেডলারের মতো ওই রাস্তায় রাস্তায় ছড়িয়ে বেড়ায়, ঠিক আছে তো। তো আমি চাই না এরকম হেট্রেড বা অ্যারোগেন্ট কোনো ফ্যামিলিতে আমার মেয়ে যাক, যাদের কাজই হচ্ছে কি করা, ওই অন্যের গীবত করে বেড়া না, কই, এরকমটা আমি চাই না। বরং আমার মেয়ে যাবে এমন একটা পরিবারে যেখানে সবাই কাস্টম মেনে চলবে, প্রথা মেনে চলবে, সেরিমনি মেনে চলবে, অন্যকে নিয়ে ভাবার তার কোনো টাইম নাই, ঠিক আছে তো। কারণ কি, কবির মতে কি দেখো, হাউ বাট ইন কাস্টম অ্যান্ড সেরিমনি আর ইনোসেন্স অ্যান্ড বিউটি বর্ন, কারণ আমরা তো জানি যে কাস্টম এবং সেরিমনির মধ্যেই আসলে কিসের জন্ম হয় বলো, ইনোসেন্স এবং বিউটি বর্ন, সৌন্দর্য এবং সরলতার জন্ম হয়। ইনোসেন্স এবং বিউটিটা বর্ন হয় কাস্টম এবং সেরিমনির মাধ্যমে, তাই তো। এটার জন্য বাইরে প্রচার করা লাগে না, নিজের সৌন্দর্যের জন্য ওই অলংকার পরে মানুষকে দেখানো লাগে না, ঠিক আছে তো। কারণ এটা ওই পারিবারিক সিদ্ধান্ত, এটা পারিবারিক কালচার, যেটা কাস্টম এবং সেরিমনি মেনটেন করার মাধ্যমেই হয়। তাই আমার মেয়েও এমন একটা পরিবারে যাবে যেখানে ওরকম কাস্টম এবং সেরিমনি সবাই মেনটেন করবে। কারণ কি দেখো, সেরিমনিস আর নেম ফর দ্য রিচ হর্ন, অতএব ওই যে রিচ হর্নের আর একটা নামই হচ্ছে সেরিমনি, যে সেরিমনি বা কালচার মেনে চলে সেই হচ্ছে রিচ। কারো ওই সৌন্দর্য, কারো বিশাল সম্পদ, এগুলো থাকাই আসলে রিচ নয়, বরং তাই তো, এগুলোই মানেই ধন সম্পদ মানেই ধনী থাকা নয়, বরং যার মধ্যে কালচার আছে, যার ভিতরে সততা আছে, সেই আসলে হচ্ছে রিচ হর্ন গ্রহণ করে। অ্যান্ড কাস্টম ফর দ্য স্প্রেডিং লরেল ট্রি, তাহলে হচ্ছে সেরিমনিকে তুলনা করা হচ্ছে কিসের সাথে বলো তো, সেরিমনিকে তুলনা করা হচ্ছে রিচ হর্নের সাথে, হ্যাঁ, আর কাস্টমের সাথে তুলনা করা হচ্ছে কাকে,
এই লরেল ট্রি। লরেল ট্রি কেন? কারণ লরেল ট্রি এর রুটটা হচ্ছে এমন একটা জায়গায় থাকে যে তার উপরের গাছপালা ডাল যতই কেটে ফেলুক সে কখনোই মরবে না, কি পুনরায় আবার গজিয়ে উঠবে, তাই তো? তো এরকম কাস্টম যদি কোনো পরিবারের ভালো হয়, তাদের উপরে যত ঝড় বয়ে যাক তাদের সুনাম কেউ ধ্বংস করতে পারবে না। ঠিক অনেকটা ওই লরেল ট্রি এর মতো, তাই তো? তার উপরের গাছ ডালপালা যতই কেটে ফেলুক, তার যেহেতু তার রুটটা আছে এমন একটা জায়গাতে যেখান থেকে পারপেচুয়ালি তার কি হবে, ডালপালা আবার গজিয়ে উঠবে। তো এরকম আমার মেয়ে যে পরিবারে যাবে সেই পরিবারের সেরিমনিটাই হচ্ছে রিচ হর্ন। তাদের প্রচুর সম্পদ দরকার নেই, গাড়ি বাড়ি দরকার নেই, ঠিক আছে তো? ওই সেরিমনি যে পরিবার মানে সেখানে আমার মেয়ে ওই পান্তা ভাত খেয়েও সুখে থাকবে, তাই তো? ব্যাপারটা এরকম। আর যাদের অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, সেখানে অনেক সমস্যাও আছে, ঠিক আছে তো? সেগুলোকেই যদি তার একমাত্র উদ্দেশ্য মনে করে টাকা পয়সা সম্পত্তি, তাহলে সেখানে সুখে থাকা সম্ভব না। অতএব ওই রকম পরিবারে আমার মেয়েকে আমি পাঠাতে আগ্রহী না। তাহলে এমন একটা পরিবারে পাঠাবো যেখানে সবাই কি করবে বলো? সবাই কাস্টম এবং সেরিমনি মেনে চলবে। কারণ এটাকেই তিনি মনে করছেন কি, দেখো তিনি কিন্তু এই যে আমরা যদি পড়ি, দেখো আই প্রে দ্যাট মাই ডটার মে বি ম্যারিড ইন আ গুড অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। এই অ্যারিস্টোক্রেটিক মানে সম্পদের দিক থেকে না। আই হোপ শি উড গেট আ হাজব্যান্ড ফ্রম সাচ আ ফ্যামিলি হু উড টেক হার টু আ হাউস হোয়ার লাইফ ইজ লেড ইন অ্যারিস্টোক্রেটিক ট্রেডিশন। অর্থাৎ যেটা হচ্ছে হোয়ার লাইফ ইজ বেসড অন হাই স্পিরিচুয়াল ভ্যালুস। এই যেটা অ্যারিস্টোক্রেটিক বলতে এখানে স্পিরিচুয়াল ভ্যালুকে বোঝানো হচ্ছে, কাস্টম এবং সেরিমনিকে বোঝানো হচ্ছে। কারণ কি, অ্যারোগেন্স অ্যান্ড হেট্রেড শুড বি অ্যাবসেন্ট ফ্রম সাচ আ হাউস বিকজ অনলি ইন দ্য অ্যাটমসফিয়ার অফ কাস্টম অ্যান্ড সেরিমনি ক্যান ইনোসেন্স অ্যান্ড রিয়েল বিউটি ফ্লারিশ। কারণ একমাত্র কাস্টম এবং সেরিমনি থাকলেই সেখানে ইনোসেন্স এবং রিয়েল বিউটি ফ্লারিশ করে। অ্যারোগেন্স অ্যান্ড হেট্রেড ইজ দ্য ট্রেট অফ ম্যাসেস অর কমনার্স। এই যে এটা হচ্ছে কমন মানুষের কাজ, এটা হচ্ছে ওই সাধারণ মানুষের কাজ, হেট্রেড এবং অ্যারোগেন্সটাকে প্রচার করে বেড়ানো। এরা হচ্ছে ম্যাস বা কমনার্স, এরা অ্যারিস্টোক্রেটিক হতে পারে না। তারা একজনের কথা আরেকজনের কাছে লাগায়, তাদের কাজই হচ্ছে অন্যকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে না। দ্য অ্যারিস্টোক্রেটিক ওয়ে অফ লাইফ হাউএভার ইজ রুটেড ইন কাস্টম অ্যান্ড ট্রেডিশন। অতএব অ্যারিস্টোক্রেটিক ওয়েটা আসলে নির্ভর করে কিসের উপর? কাস্টম এবং ট্রেডিশনের উপরে। কালচার প্রিজার্ভ স্পিরিচুয়াল ভ্যালুস অ্যান্ড ইজ ইটসেলফ প্রিজার্ভ বাই সেরিমনি অ্যান্ড ট্রেডিশন। তাহলে কালচার স্পিরিচুয়াল ভ্যালুকে প্রিজার্ভ করবে, আর এই স্পিরিচুয়াল ভ্যালু আবার প্রিজার্ভ হবে কিসের দ্বারা? সেরিমনি এবং ট্রেডিশন দ্বারা। অতএব যারা ট্রেডিশন মেনটেন করে, যারা সেরিমনি মেনটেন করে, তারা অটোমেটিক স্পিরিচুয়াল ভ্যালু মেনটেন করতে পারে। আর স্পিরিচুয়াল ভ্যালু যাদের থাকে তারাই হচ্ছে অ্যারিস্টোক্রেটিক বা রিচ হর্ন বহন করে। অতএব ওইরকম একটা পরিবারে আমি আমার কাকে পাঠাতে চাচ্ছি? ছেলেকে? মেয়েকে। তাহলে এখন তার তো একটা ছেলেও আছে নাকি? ছেলে আছে না, মানে ছিল। তাহলে সেই ছেলেকে সেরকম পরিবার দিতে পারবে কিনা? পারবে তো? তার ছেলে যে মেয়েকে নিয়ে আসবে, তাহলে সে তার পরিবারটা যেন কেমন হয়, ওরকমই হয় যাতে আরেকজন মেয়ে এসে তিনি যেমনটা চাচ্ছেন তার মেয়ের জন্য, আরেকজনও যেন তার মেয়ের জন্য তেমনটাই কি করতে পারে, আশা করতে পারে। কিন্তু এটা কি আমরা আসলে করি কখনো, নাকি শুধু আমাদেরটাই ভাবি? আমাদেরটাই ভাবি। হ্যাঁ, যে আমার বাড়িতে আমার বৌমা সারাদিন কাজ করবে, ঠিক আছে তো, তাহলে হবে ভালো বৌমা। আর আমার মেয়েকে যদি কেউ বাড়িতে কাজ করায় নেয় তাহলে হবে কি বলো? খারাপ, ওই পরিবার হয়ে যাবে খারাপ, ঠিক আছে তো? আমার জামাই আমার ছেলের মতো, বুঝতে পেরেছো? আর আমার ছেলে কিসের মতো? আমার ছেলে শুধুই আমার না, আমার ছেলে মানে আমার জামাই যখন আমার কথা শুনবে, আমার মতো চলবে, তখন হয়ে যাবে কি আমার ছেলের মতো, ঠিক আছে তো? আমার জামাই না, ওটা আমার ছেলে, নাকি? কিন্তু আমার ছেলে যদি আবার এই শ্বশুরের জন্য মনোযোগী দেয়, ঠিক আছে তো, বা শাশুড়িকে একটু গুরুত্ব দেয় ভাবে, তখন আমার ছেলে হয়ে যায় পর, নাকি? জি স্যার। তুমি চাচ্ছ পরের ছেলে তোমার কাছে গুরুত্ব পাবে, তুমি শ্বশুর হয়ে যদি তার কাছ থেকে একটু আদর যত্ন পেতে পারো, তাহলে আমার ছেলের কাছ থেকে কেন, তাই না? ওরা কেন আশা করতে পারবে না? আমরা আসলে সবসময় এক চোখা ভাবি, তো এই জন্যই সমস্যা। কেমন অনেক ছাত্রী আছো তোমরা, অনেকে আছো যাদের বিয়ে হয়ে গেছে, অনেক সময় কমপ্লেন করো যে স্যার আমি পড়াশোনা করতে পারছি না। কারণটা কি? কারণটা এই বাড়িতে সারাদিন কাজ করতে হয়, অথচ আমার বয়সী আমার একজন আছে যার বিয়ে হয়ে গেছে,
ঠিক আছে তো, সে আবার এসে আমার বাড়িতেই থাকে, ঠিক আছে তো, সে এসে আমার উপর পরিচালনা করে, আমাকে কাজ করতে হয় সারাদিন, বুঝতে পারছো? আমি হয়ে যাচ্ছি খারাপ বউ, অথচ সেই মেয়ে এসে তার বাপের বাড়িতে বসে বসে খাচ্ছে, আর তার কাজ আমাকে করতে হচ্ছে। এরকম হয় কি না বলো? কাজ করেও নাম পাই না। জি স্যার হয়। তাহলে এরকম কবি যদি শুধু তার মেয়ের কথাই ভাবে, তার ছেলেও তো আছে, তাহলে পরের মেয়ের কথা তো তাকে ভাবতে হবে, যে সেরকম মেয়ে যেন এসে তার বাড়িতেও এমনটা পায়। তো আশা করা যায় কবির বাড়িতে পাবে, কারণ তিনি এই বোধটা নিয়েই কবিতাটা লিখছেন, তাই তো? তো এই হলো কবির তার মেয়ের জন্য বিশেষ প্রার্থনা, যে তার মেয়ে যেন ভালো থাকে। এই কেন তিনি ছেলের জন্য প্রার্থনা কেন করলেন না বলো? স্যার তখন তো তার ছেলে জন্মই নেয়নি। না, পরে তিনি কেন লেখেননি? ছেলেকে নিয়ে কবিতা লিখছেন উনি। মেয়ের জন্য তো লিখছে, সেটা ঠিক। স্যার ছেলে তো সাধারণত তার নিজের কাছেই থাকবে, ভালো মন্দ দেখতে পারবে, কিন্তু মেয়ের ক্ষেত্রে তো ব্যাপারটা এমন না। কেন ছিল না ম্যাকব্রাইড, জন ম্যাকব্রাইড কি খারাপ ছিল না? এখন কি তার ছেলে ওরকম ম্যাকব্রাইডের মতো হতে পারে না, যার একটা জি স্যার। আর একটা মেয়েকে সে ঠকাচ্ছে, বলো? সে কেন? তার পারে হতে। কারণ তিনি যে ঠকেছেন, তিনি তো মেয়ের কাছ থেকে ঠকছেন, ছেলের কাছ থেকে তো ঠকেননি, তাই নাকি? অর্থাৎ রাগটা তো ওই দিক থেকেই, ঠিক আছে না? যে তিনি তো মনে করছেন যে একজন মেয়ের কাছ থেকে একটা ছেলে ঠকতে পারে, একজন ছেলে কখনো মেয়েকে ঠকায় না, এটাই তিনি মনে করতে চাচ্ছেন। কিন্তু ওদিকে তো জন ম্যাকব্রাইডও উদাহরণ হিসেবে আছে, সে তো মাতাল ছিল। সব দোষ তো মডগনকে দিলে হবে না, হবে বলো? ওরও তো চয়েস আছে, আছে কিনা? হ্যাঁ, আছে না? সে নিশ্চয়ই ভেবেছিল যে দুই নার পথ আলাদা, তাই না? ও তো ভেবেছে যে দুই নার চিন্তা ভাবনা আলাদা। আমি যেহেতু একজন রেভলিউশনারি, তাহলে একজন রেভলিউশনারি থাকলে চিন্তা ভাবনা মিলবে, সেটা ভেবেই তো সে তার লাইফটাকে লিড করতে চেয়েছিল, কিন্তু সেভাবে তো সে পারেনি। কারণ মানুষ যদি মনের দিক থেকে খারাপ হয়, বাইরে থেকে কি আর বোঝা যায় বলো? বুঝতে পারবা? 10 বছর ধরে প্রেম করে তো বিয়ের পরের দিনই তো তালাক হয়ে যেতে পারে, হয় না বলো? কারণ 10 বছর লুকিয়ে, মানে প্রেম যখন করেছো, তখন বাড়ির থেকে যখন বার হয়েছো, তখন সাবধানে বার হয়েছো, ওই যে অফ গার্ডে যাওনি, ঠিক আছে তো? তুমি কি করেছো? দেখা যাচ্ছে সেজে গুজে বার হয়েছো, ছেলেও খুব টাকা পয়সা বন্ধুর কাছ থেকে ধার করে হোক, বাপের পকেট মেরে হোক, টাকা পয়সা নিয়ে গিয়ে কি করেছে? ওই হোটেলে খাওয়াইছে, রেস্টুরেন্টে খাওয়াইছে, ভালো ড্রেস কিনে দিয়েছে। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর কাজ চুরি করবে, বউয়ের পকেট চুরি করবে, বলেন? হ্যাঁ, তখন তো সবই ধরা খেয়ে গেছে। অতএব মেয়ে দেখতেছে, হায় রে আমি তো ফাঁদে পড়ে গেছি, ছেলেও দেখতেছে, হায় রে কি মেয়েরে বিয়ে করলাম নি, হ্যাঁ এতদিন ধরে খুব ভালো ভালো করছিল, বিয়ে করার পর দেখছি অন্য রকমের, তখন অটোমেটিক কি আর মিলে না। এরকম কত ঠকাঠকি পৃথিবীতে চলছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে, তাই না? ওকে, সবাই সবাইকে ঠকাতে থাকুক, আর এভাবেই একসময় পৃথিবী থেকে চলে যাবে, আর সবাই অহংকারী হবে, সবাই মনে করবে সেই সেরা, বাকি সবাই বোকা। হ্যাঁ, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, তো কি বোঝা গেল কবিতাটা? কারো কোনো প্রবলেম আছে কোথাও বলো? না স্যার। না স্যার। হ্যাঁ, শুধু 2-1 ভয়েস শুনছি তো, বাকিরা কি চুপচাপ আছো? না বুঝলে একটু বলবা। জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে শীটটা আবার একটু রিভিশন দিবা, যার যার বই অনুসারে যা যা আছে পুরোটা রিডিং পড়ে একদম কভার করে ফেলবা, দেখবে তো আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বেড়ে যাবে। আর আরেকটা পড়া আমাদের কি জানো ছিল, কোশ্চেন। স্যার লাঞ্চিও কোশ্চেন। এর আগে ব্রিফ কোশ্চেন দেওয়া হয়েছিল? জি স্যার, ওগুলা শেষ। আচ্ছা, তাহলে তোমাদের একটা টেস্ট নিব আমি, ঠিক আছে তো? শর্ট আর ব্রিফের উপরে। আর ব্রডটা আমি এখন আগে, আর আমি ব্রডটা পড়তে দিব, ব্রড কোশ্চেনটা পড়তে দিলাম, ঠিক আছে তো? আসলে 1 তারিখ হয়ে গেছে, একদিন মিস হয়ে গেছে, এই জন্য চেঞ্জ করা হয়নি। ব্রডগুলো পড়ার জন্য আমি 5 দিন সময় দিব তোমাদের, ঠিক আছে তো? আর একটা টেস্ট নিব, দেখো on
আজ কি বার তোমাদের? শনিবার। শনিবার। কালকে হচ্ছে রবিবার। কালকে তোমাদের রাত 9:30টায় ক্লাস নিব, তাই তো? এটা একটু ভেবে নিও। আর সোমবারের ক্লাসটা আমি নিতে পারবো না, কারণ সোমবারে আমি যাত্রাপথে থাকবো। তবে নিতে পারবো না তা বলছি না, অনিশ্চিত এটা। যদি আমি মোটামুটি মেহেরপুরে রাত মোটামুটি তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে যদি 8টার মধ্যে পৌঁছে যাই, তাহলে তোমাদের ক্লাসটা নিতে পারবো, ঠিক আছে তো? যদি না নিতে পারি তো পরের দিন তো অবশ্যই নিব, সেটা আমি জানিয়ে দিব। কিন্তু পরীক্ষাটা আমি আজকে হচ্ছে, কাল যেহেতু ক্লাস নিব, তো সোমবারেই, ঠিক আছে তো? আমি যাত্রাপথে কোশ্চেন শেয়ার করে দিতে পারবো। সোমবার তোমাদের আমি পরীক্ষাটা নিব, ঠিক আছে তো? সন্ধ্যার দিকে কোনো সমস্যা হবে? না স্যার। সন্ধ্যার দিকে আমি প্রশ্নটা শেয়ার করে রাখবো, তোমরা 9টার আগেই মোটামুটি টাইমের ভিতরে দেওয়ার চেষ্টা করবা। তারপর যদি কারো সমস্যা থাকে পরে দিয়ে দিবা। এই জন্য আমি, তাহলে ওই দিন কয় তারিখ হচ্ছে? সোমবার হচ্ছে 3 তারিখ। যদি আরো কারো রিভিশনের প্রয়োজন হয়, এটা রিভিশন দিতে পারো। তাহলে লাঞ্চনের, ঠিক আছে? স্যার এক্সামের ওইটা লিখে আপনার ইনবক্সে সেন্ড করতে হবে। হ্যাঁ, খাতাতে লিখবা সুন্দর করে, লিখে ছবি তুলে যার যার ইনবক্সে, যেমন তোমার সাথে আমার কথা হয় না ইনবক্সে, টাকা পাঠাও এটা ওটা, জি স্যার। ওইরকম ভাবে ছবি তুলে দিয়ে দিবা। তারপরে আমি ওখান থেকে, আচ্ছা ঠিক আছে। ওকে। আর কারো কোনো বিষয় আছে, প্রবলেম এটা ওটা? তাহলে নেক্সট ক্লাসে আমাদের আলোচনার বিষয় কি হবে? আমাদের এটা ছিল কত নম্বর কবিতা? আ প্রেয়ার ফর মাই ডটার, তাই তো? নেক্সট ক্লাসে আমরা পড়ব হচ্ছে স্টপিং বাই উড অন আ স্নোই ইভিনিং, ঠিক আছে? মোটামুটি তোমাদের যেহেতু কবিতা আছে 17টা, আমরা মোটামুটি শেষ করব 50% কমপক্ষে, ঠিক আছে তো? তারপর আমরা রিডিং স্কিলসে যাব। তাহলে 50% হতে হলে কয়টা হতে হবে? 9টা। তাহলে কয়টা হয়েছে? 1 2 3 4 5টা হলো। এখনো মোটামুটি 1 2 3 4। তাহলে স্টপিং বাই উড, এগুলো ছোট আছে, এইটা একটু বড় হবে, বাকিগুলো ছোট আছে, একদিন করে হয়ে যাবে। যেমন এ প্রেয়ার ফরমারে আমাদের 2টা কবিতা লাগলো, মানে 2টা দিন লাগলো আর কি। স্টপিং বাই উড সেটা একদিনে হয়ে যাবে। ফার্ন হিলে একদিনেই হতে পারে, অথবা একদিনের একটু বেশি লাগতে পারে, যেটার সাথে আমরা হোমের সাথে মিলিয়ে শেষ করতে পারবো। ক্যানোনাইজেশন একদিন লাগবে। তার মানে আর 3 দিনে আমরা মোটামুটি 4টা কবিতা শেষ করে ফেলবো, করে তারপর আমরা রিডিং স্কিলসে যাব, ঠিক আছে? ওকে, তাহলে পরীক্ষাটা অবশ্যই সবাই দিবা, মনে থাকবে। আর নিয়মিত সবাই একটু ক্লাস করো, একটু ক্লাস করতে হবে। আর এখন ক্লাস করবা না, পরে গিয়ে ধরা খাবা, কিছু করার থাকবে না। আচ্ছা, তো ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা থাকে একটু বলো, না হলে আজকে তাহলে এই পর্যন্তই। স্যার আপনি বলছিলেন কিছু লিটারেচারের টার্ম দেখাবেন। না, টার্ম তো পড়াবো আমি আগামী ক্লাসের, ঠিক আছে তো? ওরকম করে তো সম্ভব ওকে না, স্যার। দেখানো তো বিষয় না, এটা পড়াতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আগামী ক্লাসে ওই যে আমরা পড়বো কি, স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, তাই না? হ্যাঁ, ওটাতে জি ওটা স্যার। যেহেতু একটা ছোট কবিতা হবে, ওটা আমরা দ্রুত শেষ করে কমপক্ষে আমরা কয়েকটা টার্ম, মানে এখানে যে কবিতাগুলো পড়বো, এই কবিতার সাথে সাথে আমরা 2-4টা করে টার্ম পড়বো। তারপরে শেষের দিকে গিয়ে আমরা আরো কিছু টার্ম একসাথে একটা ক্লাসে অনেকগুলো পড়ার চেষ্টা করব, কারণ যেহেতু আমরা অনেকগুলো কবিতা পড়ে ফেলেছি, এতে উদাহরণগুলো দিতে সুবিধা হবে। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। আমাদের যে স্যার রিডিং স্কিল বইটা মার্কেটে আসছে, ওইখানে তো শুধুমাত্র প্রফেসর জহিরুল ইসলামের নাম দেওয়া আছে, কেমে বাড়ি তো নেই। কেমা বাড়ির নাই? ছোট তো থাকার কথা। আমার কাছে তো এই মুহূর্তে নাই বইটা, আমি তোমাদেরকে তাহলে দেখবো নি। হ্যাঁ, আমার কাছে তো একটা বই আসছে মনে হয়, ওটা কার বই? আচ্ছা, রাইটিং স্কিলস বই তো আছে নাকি? রাইটিং স্কিলস আসছে? রাইটিং জি স্কিল স্যার। দেওয়া আছে, বাট রিডিং যদি স্কিল রিডিং নেই। স্কিলসটা না পাই, তাহলে রাইটিং স্কিলস দিয়ে শুরু করব। ওদিকে রিডিংটা বার হোক, আমি আগে দেখি আমারটা জহুরুল না কেমা বাড়ি, আমি ঠিক বুঝতেছি না, মনে নাই। যদি হয় তাহলে তো ওটাই হবে। হ্যাঁ, দেখবো, সমস্যা নেই। আগে এদিকে তো স্যার আমি তো একটা কিনছি রিডিং স্কিল জাহিরুল ইসলাম। জহিরুল ইসলাম। জি স্যার। জহিরুল ইসলামের বইয়ে তো এইভাবে পরীক্ষার মতো করে দেওয়া থাকে না, এটা একটা প্রবলেম। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখবো, দেখে ওটা কি অবস্থা। হ্যাঁ, ওকে স্যার। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।